আমন্ত্রণের সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বেনজির দুর্নীতি আর মতিউর রহমানের ছাগলকাণ্ডে রেশ কাটতে না কাটতেই একের পর এক বেরিয়ে আসছে সরকারি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির ফিরিস্তি। সম্প্রতি আরেক সরকারি কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালের নিজের এবং স্বজনদের নামে থাকা 700 ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে দুদক। ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের ও স্ত্রীর নামে রাখার পাশাপাশি শ্বশুর শাশুড়ি সহ স্বজনদের নামেও ব্যাংকে জমা রাখতেন তিনি। সম্প্রতি ভূমি কার্যালয়ের এক শেকল বাহককে আটক করেছে দুদক। অবৈধভাবে কয়েক কোটি টাকা দামের একাধিক ফ্ল্যাট, গাড়ি, শপিং মল, দোকানসহ বহু সম্পদের মালিক হয়েছেন তিনি। এভাবে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন স্তরের কর্মচারীদের একটি বড় অংশই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পরপর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার কথা থাকলেও তা কাগজে নিয়ম হয়ে গেছে, মানছে না কেউ। দেশে এবং বিদেশে বিপুল সম্পদের মালিক ছাগল কাণ্ডে আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন মহামান্য আদালত। তবে গণমাধ্যমের তথ্য বলছে তিনি ইতিমধ্যেই মাথা ন্যাড়া করে কৌশলে দেশ ছেড়েছেন। এর আগেও দেখা গেছে দুর্নীতিবাজ কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দেশ ত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও দেশ থেকে কিভাবে যেন পালিয়ে যেতে তাদের কোনো বাধার মুখে পড়তে হয়নি। ফলে কেউ কেউ প্রশ্ন তুলছেন, রথী মহারথীদের তথ্য বেরিয়ে যাওয়ার ভয় কি এসব দুর্নীতিবাজদের দেশ ত্যাগে সহযোগিতা করছে প্রশাসনের অন্যরা? প্রশাসনের দুর্নীতি নিয়ে সমালোচনায় মুখর খোদ সরকারি দলের নেতারা। তাদের কেউ কেউ বলছে রাষ্ট্রযন্ত্র যা পারেনি তা করে দেখিয়েছে বোবা পশু ছাগল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন জাতীয় সংসদে দাবি করেছেন আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে। গত 25 জুন ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে অনেকটা আক্ষেপের সুরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিছু মানুষ লোভী হয়ে যায়, টাকা পয়সা এত বেড়ে যায় যে বিদেশে রাখতে গিয়ে তারপর দেশ ছেড়েই ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভটা কী হলো? এতই অর্থ বানিয়ে ফেলো যে দেশেই থাকা যায় না, তাহলে লাভ হলো কি? গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান শুরু হয়ে গেছে। দুর্নীতি করলে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এমন একটি চিত্রকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতিমুক্ত প্রশাসনের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, নিজেরা করির সমন্বয়কারী খুশি কবির, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান লিটন এবং দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আর দর্শক, অনুষ্ঠানের মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখো নম্বরে, লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। যাচ্ছি মূল আলোচনায়। জনাব ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করতে চাই। প্রশাসন এভাবে দুর্নীতি প্রবণতার তাদের কারণ কি? তারা কেন আপনার এভাবে দুর্নীতি প্রবণ হয়ে উঠলো? আপনার বিশ্লেষণ কি? অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী শনিবার দিন জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন এটিকে ইতিবাচক ধরেই আলোচনাটা করতে চাই। কিন্তু আপনার বক্তব্যটা শোনার আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন সেটা একটু শুনে আসি। আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। কিছু কিছু
মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। জনাব ইশতিয়াক রেজা, আমরা আপনার মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি শুনলাম। তিনি সরাসরি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তো প্রশাসন এইভাবে দুর্নীতি প্রবণ হয়ে ওঠার কারণটা কি, আপনার বিশ্লেষণ? অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতি আস্থা রেখেই কিছু কথা বলছি। বাংলাদেশ যেন ক্রমেই একটা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে, এবং একটি সমাজে একই সময়ে এত প্রকারের দুর্নীতি হতে পারে সেটা, এবং এত মানুষ জড়িয়ে পড়তে পারে, এত উঁচু স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত জড়িয়ে পড়তে পারে, সেটা মানুষ ভাবতেই পারছে না, কিন্তু এটাই বাস্তবতা। এবং দুর্নীতির একটা সেলফ রিএনফোর্সিং শক্তি আছে, এটাকে বলে সশক্তি বৃদ্ধিকরণ শক্তি। অর্থাৎ দুর্নীতি নিজেই একটা নিজের শক্তি বৃদ্ধি করে, এবং দুর্নীতি ক্রমেই একটা আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায়, এবং সেটাই কিন্তু বাংলাদেশে ঘটছে। সরকারি কর্মকর্তারা বাংলাদেশে তাদের সেবা বা কাজের মাধ্যমে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে না পারলেও দুর্নীতির প্রতি একটা ক্রেজ তৈরি করেছে, এবং দেখবেন এখন তরুণদের মধ্যে সরকারি চাকরির প্রতি একটা মোহ তৈরি হয়েছে। এটা এই কারণে যে এখানে প্রচুর পয়সা আছে, চাকরির চাইতে বেশি পয়সা আছে, এখানে অর্থ আছে, সম্পদ আছে, পাওয়ার আছে, ইত্যাদি আছে। দুর্নীতি এই কারণে আমাদের সমাজে সাংঘাতিকভাবে আকর্ষণীয় হয়ে উঠছে। বেনজির এবং মতিউরের দৃষ্টান্ত আপনি আনলেন। আরেকজন পুলিশ কর্মকর্তা দেখলাম কি ডক্টর শামসুদ্দোহা, তার সম্পর্কেও দুদকের কাছ থেকে তথ্য পাওয়া গেছে, এবং তিনি সরকারি বাড়ি দখল করে আছেন, একটা 200 কোটি টাকা প্রপার্টি, 500 কোটি টাকা তার সম্পদ ইত্যাদি। বেনজির মতিউররা বা এরা যারা যা কিছু করেছে, এরা ক্ষমতার ভিতরে থেকে করেছে কাজটা, এবং এদের প্রতি ক্ষমতা কাঠামোর প্রশ্রয় আছে বলেই এটা তারা করতে পেরেছে। ফলে এদের দুর্নীতি দেখেও রাজনৈতিক নেতৃত্ব একটা সময় চুপ করেছিল, কিন্তু না তো একটা মানুষ 674 বিঘা 76 বিঘা জমি কিনে একাধিক পাসপোর্ট করে বিদেশে যায়, হঠাৎ করে বড় মানে করদাতা হয়ে দাঁড়ায়, সরকারি চাকরি করে। এগুলোকে একইভাবে চিন্তা করা যায়? মতিউরের পালিয়ে যাওয়ার আগে সাক্ষাৎকারটা চিন্তা করেন, তিনি বলেছেন যে কাস্টমসে চাকরি করে, জাতীয়ভাবে তো তারা শুদ্ধাচার অ্যাওয়ার্ডও পেয়েছে, শুদ্ধাচার অ্যাওয়ার্ডও পেয়েছেন। তিনি কাস্টমসে চাকরি করে বিভিন্ন কোম্পানির দুর্বলতা জানতেন, তাই সেসব কোম্পানির সাথে চুক্তি করে শেয়ার নিয়েছেন। একটা সরকারি কর্মকর্তা কথা বলছে, তার অর্থ হলো এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, শুধু ওএসডি করা হয়েছে। ফলে যেটা হয় কি, যোগসাজশের প্রশ্ন আছে এখানে। একটা ক্ষমতা কাঠামোর ভিতরের মানুষজন একটা যোগসাজশ তৈরি করেছে, সেটার ভিতর দিয়ে দুর্নীতিগুলো ঘটছে। বেনজির সাহেব মনে করতেন তিনি রাষ্ট্রের মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, এবং সে কারণে তিনি কাউকে তোয়াক্কা করেন, কোনো ভয় ডর তার ছিল না। বেনজিরের মতন কিন্তু মতিউরের কথাও আপনি শুনেছেন, বদিউর রহমানের বক্তব্য যে তার পক্ষে 111-এর সেনাপ্রধান তার পক্ষে তদবির করেছিল তার বদলি ঠেকানোর জন্য। এবং এইগুলো যে হচ্ছে না, এই যে ব্যাংক ব্যবস্থা, সেখান থেকে টাকা মেরে দেওয়া, ব্যাংকগুলোকে দখলে নিয়ে নেওয়া, শেয়ার বাজার লুটপাট করা, গরিব মানুষের দরিদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা মেরে দেওয়া, একটার দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে আপনি বিচার হয়েছে, বরং কেউ কেউ কিন্তু পুরস্কৃত হয়েছে। দুর্নীতি যখন একটা সমাজের সংস্কৃতি হয়ে ওঠে, তখন সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে অফিস আদালত আছে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তারা বলবে না যে টাকা ছাড়া তারা কোনো সেবা পায়, তারা বলবে হয় টাকা না তো ক্ষমতা, এই দুটো ছাড়া সরকারি অফিসে কোনো ধরনের কোনো প্রভাব এটা না থাকলে আপনি কোনো সেবা পাবেন না। এবং দুর্নীতি করলে শাস্তি পেতে হয়, এই ভাবনাটাই চলে গেছে। এবং এই ভাবনার ভিতর দিয়ে যেটি গড়ে উঠেছে সেটা হলো যে আমাদের রাষ্ট্রের কি একটা ভিন্ন পরিচয় দাঁড়াবে তাহলে বাংলাদেশের। এবং আমরা তো অনেক উন্নতি করেছি, যে আমরা ধরেন উন্নয়নের বড় আকার, বড় বড় দৃষ্টান্ত স্থাপন করেছি, কিন্তু একটা সমাজে এখন প্রশ্ন দাঁড়িয়ে গেছে কোনটা এগিয়ে, দুর্নীতি নাকি উন্নয়ন। এবং নেগেটিভটা হলো, একটা নেগেটিভ তৈরি হয়ে গেছে আমাদের এখানে, যে দুর্নীতি না করলে কিছু করা যায় না, এবং দুর্নীতির প্রতি একটা মোহ তৈরি হয়েছে, দুর্নীতির রেকগনিশন, সামাজিক স্বীকৃতি তৈরি হয়েছে, এবং দুর্নীতি মাধ্যমে স্বজন তোষণ করা যায়, দুর্নীতির মাধ্যমে আপনি আত্মীয় স্বজনকে বড় বড় জায়গায় প্রতিষ্ঠা করতে পারেন, দুর্নীতির মাধ্যমে আপনি প্রধান অতিথি হতে পারেন। আমরা যাদেরকে আজকাল বিভিন্ন জায়গায় প্রধান অতিথি করে, এদের বড় একটা অংশ তো দুর্নীতিবাজ, আমরা জানি, কিন্তু তারপরে তাদেরকে প্রধান অতিথি করতে হচ্ছে। সামাজিক স্বীকৃতির এই জায়গাটা হলো আমাদেরকে একটা স্বভাবজাত দুর্নীতির জায়গা তৈরি করছে। মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে ক্ষমতায় বসার পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কি পরিমাণ বৃদ্ধি করেছে, ডেপুটি সেক্রেটারি হলে গাড়ি দিচ্ছে, 50,000 টাকা মেনটেন্যান্স অ্যালাউন্স দিচ্ছে, আরও অনেক
তাদের সুবিধা দিয়েছে, কিন্তু তাদেরকে দুর্নীতি থেকে সরিয়ে আনতে পারে নাই। অর্থাৎ এমনকি তারা সে 50,000 টাকাও খরচ করে না, প্রকল্প থেকে অবৈধভাবে তেল নেয়, এবং এটা হলো কিন্তু দেখা গেছে। এবং আমাদের এখানে একটা সমস্যা হলো সরকারি কর্মকর্তার হাতে সাংঘাতিক রকমের ডিসক্রিশনারি পাওয়ার, অতিরিক্ত ক্ষমতা, এবং তারা সেই ক্ষমতা প্রয়োগ করে। আপনি দেখেন রাজনীতিক নেতারাই কিন্তু এই বিল পাশ করেছেন সংসদে বাবু ভাইরা, যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে গ্রেফতার করতে হলে তাদের অনুমোদন নিতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হলে অনুমোদন নিতে হবে। ওনাকে গ্রেফতার করতে কিন্তু কোনো অনুমোদন লাগে না, উনি বিরোধী দলে যাক, ওনার কী পরিমাণ নির্যাতন নেমে আসে ওনার উপরে দেখবেন। রাজনৈতিক নেতৃত্ব যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এরকম একটা সুবিধার জায়গায় বসিয়ে দেয়, তাদের মাধ্যমে যদি কোনো কাজ হাসিল করার চেষ্টা করে, রাজনৈতিক কাজ যদি প্রশাসনের লোকদের দ্বারা সম্পাদন করার চেষ্টা করে বা করে, তাহলে দুর্নীতির, আমি যেটা বলছি, একটা সেলফ রিএনফোর্সিং ক্ষমতা তৈরি হয় বাংলাদেশে আসলে। এবং রাজনীতি এবং দুর্নীতির মধ্যে যে একটা গভীর সখ্য তৈরি হয়েছে, এটা থেকে বিচ্ছিন্ন করতে না পারলে ধন্যবাদ। দুর্নীতি কম। ধন্যবাদ আপনাকে। আমি একটু বাবু ভাইয়ের কাছে ছোট্ট করে আসতে চাই। এই যে আপনার ইনস্ট্রাক্টর জনাব ইনস্ট্রাক্টর এই মাত্র যে কথাটি বলেন যে এমন আইন আপনারা কেন পাশ করলেন যে আপনার মানে রাজনীতিবিদদেরও তাদের বিরুদ্ধেও যদি আপনার কোনো অন্যায় কিংবা কোনো দুর্নীতির কারণে যদি কোনো মামলা হয়, তাহলে তাদের জন্য অনুমতি পড়বে না, কিন্তু প্রশাসনের কাউকে আপনার করার জন্য অনুমতি পড়বে। আপনাকে অনেক ধন্যবাদ। উপস্থিত অন্যান্য আলোচকবৃন্দ আলোচনা করবেন, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। ইশতিয়াক সাহেব যে কথাগুলি বললেন, জি, ইশতিয়াক সাহেব কিন্তু সৈয়দ ইশতিয়াক রেজা হিসাবে বাংলাদেশে একজন পথিতযশা সাংবাদিক। জি, তিনি আজকে যখন বহুল আলোচিত বিষয় বেনজিরের বিষয়, তখন তিনি আজকে তার চোখ কান সব খুলে গেল। তিনি বললেন, রাষ্ট্র যখন পরিষ্কার করেছেন যে জনাব বেনজির সাহেব কি কি কুকর্ম করেছেন, তখন তিনি মুখ খুলেছেন। এই সাংবাদিকটা যদি তার স্বীয় দায়িত্ব যথাযথভাবে তখন থেকে পালন করতেন, তিনি কিন্তু তথ্য বহুল অনেক কিছুই জাতিকে জানাতে পারতেন। যেমন আমাদের দেশে ওই ইশতিয়াক সাহেবের বেনজিরের বিরুদ্ধে যে তথ্যগুলো ম্যাক্সিমাম কিন্তু শোনেন, আপনি গণমাধ্যমের একজন, সেই কারণে আপনি আমি কথা শেষ না করতে আপনি আমাকে বলছেন। আমি তো বলছি না যে এটা অন্য কেউ আবিষ্কার করেছেন। আমি বললাম জনাব বেনজির যখন থেকে চাকরি করছেন তখন থেকেই কিন্তু এই কুকর্ম করে আসছেন। ততদিন ইশতিয়াক সাহেবরা, আপনি এই যে মিডিয়ার কর্ণধার, তখন তো আপনারা কিছু করতে পারেন নাই। সরকার যখন আজকে শক্ত অবস্থানে গিয়েছেন, দুর্নীতি নিয়ে যখন বারবার আপনার কথা তো আমি শুনেছি, আমি বলি তখন কিন্তু আপনারা সক্ষতায় আপনারা অন্ধ ছিলেন, সরকার অন্ধ ছিল। সক্ষতায় আমরা কেউ ছিলাম না, এই কথা বলেন না। আমি সেই কারণে বলছি, প্লিজ লেট আমাকে শেষ করতে দিতে হবে। কিন্তু আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আগ্রহ প্রকাশ করেছেন সিরিয়াসলি, তখন সবাই আমরা সজাগ হয়েছি। ইনশাল্লাহ এই দুর্নীতিবাজ বাংলাদেশ থেকে উৎখাত হবে, সেই মর্মে কিন্তু প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কমিটমেন্ট করে কথা বলেছেন। সুতরাং প্রতিশ্রুতি যখন দিয়েছেন, আমরা সবাই মিলে এই দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শায়েস্তার আওতায় আনতে হবে, আইনের আওতায়। এখন প্রশ্ন হলো, আইনটা কেন এরকম করা হয়েছে? আইনটা যারা করেছেন শুধু সংসদ সদস্য না, এই আইন করার আগে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের আলোচনা এবং এটা নিয়ে বৈঠক, সেমিনার, সিম্পোজিয়াম সবই কিন্তু হয়েছে। সেখানে সাংবাদিকদের মতবাদ রয়েছে, সেখানে রাজনীতিবিদদের বক্তব্য রয়েছে, সেখানে সিএসপি অফিসার থেকে শুরু করে সকলেরই মতামত নেওয়া হয়েছে। রাষ্ট্র তখন মনে করেছেন যে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যে কোনো সময় সুবিধা অর্জনের জন্য কেউ মামলা করতে পারেন। সুতরাং এটা তদন্ত সাপেক্ষে এই মামলা নেওয়া উচিত, যত্রতত্র যেন না হয়। আমরা রাজনীতিবিদরা কিন্তু কখনো বলি নাই, আমি শুধু বলি, আপনার কথাটা আমি আনসারে যাচ্ছি যে আমরা আমাদেরকে সেফ কাস্টডিতে নেওয়ার জন্য আমরা কিন্তু কোনো আইন পাস করি নাই। রাষ্ট্রকে সুরক্ষা দেওয়ার জন্য এবং রাষ্ট্রের কমিটমেন্ট রক্ষার জন্যই কিন্তু আজকে যাদেরকে প্রাতিষ্ঠানিক চাকরি দেওয়া হয়, সরকারি চাকরি, তাদের কিন্তু একটা
দায়িত্ব বন্টন থাকে। সেই জায়গায় যে আজকে এই স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা কি কাউকে দুর্নীতিবাজ হিসেবে মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন? ব্যাংকের লুটপাট, ব্যাংকের টাকা না দেওয়া, এই যে রীতিনীতি, এগুলো কি কেউ তুলে ধরতে পেরেছেন? কেউ পারেননি। এই সরকার যখন এই আপনারা বারবার শেয়ার বিজনেসের কথা বলেন, আমি সব কিছু নিয়েই বলি, স্বচ্ছ এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সহায়ক শক্তি শেখ হাসিনার সরকার আসছেন বলেই কিন্তু আজকে এগুলি পরিষ্কার হচ্ছে। মানি ল্যান্ডারিং, দেশে রাজনীতিবিদ হয়ে বিদেশে এই যে পালিয়ে আছে, দেশে আসতে পারে না, রাষ্ট্রের টাকা লুটপাট করেছেন যারা, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। এইটা কিন্তু এই সরকারের সফলতা। আজকের সফলতার দ্বারপ্রান্তে যখন আসছে তখন সকলের সহযোগিতা সরকার কাম্য করেন, আমরা আশা করি। কিন্তু এখানে আপনার কাছে আমি মনে করি যে সেই কারণে আমি বলি যে যদি আইনটা আপনার কাছে সিদ্ধ মনে না হয় আমরা পরিবর্তন করবো, আপনি মতবাদ দিন। জি জি, না ধন্যবাদ ইশরাক রেজা। উনি কিছু অভিযোগ তুলেছেন এবং গণমাধ্যমের দিকে আবার এটা খুব সহজ, তো এটা খুব সহজ গণমাধ্যমের দিকে, সফট টার্গেট তো গণমাধ্যম, তাকে সবাই আক্রমণ করতে পারে। দেখেন উনি বলেছেন বেনজির সাহেব আগে করা উচিত ছিল, বেনজির সাহেব যখন ক্ষমতায় ছিল তখন কেন প্রশ্ন করেন না, ওনারা কেন করেন নাই? ওনারা দেখতে পান নাই? প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীর তো নজরদারি থাকবার কথা, সেই সব কোথায় ছিল? উনি যখন এত জমি কিনলেন, এত কিছু করলেন, ওনার কথার জবাব দেই। বেনজির সাহেব যখন ভাওয়াল কথা বলতে দেন, বেনজির সাহেব যখন ভাওয়াল রিসোর্টের মালিক হয়েছেন, মিডিয়া রিপোর্ট করেছে, তখন সরকার কোথায় ছিল? একটা আইজি কি করে মালিক হয় তখন প্রশ্ন করে নাই কেন? বেনজির সাহেব যখন বোট ক্লাবের প্রেসিডেন্ট হলেন, টাকা দিয়ে মেম্বারশিপ কিনলেন, গণমাধ্যম রিপোর্ট করেছিল, আপনি খুঁজে দেখেন। 1.5 কোটি টাকা দিয়ে যদি মেম্বারশিপ কিনে উনি গুলশান ক্লাবের মেম্বার ছিলেন, রিপোর্ট করেছে, চাকরি করা অবস্থায় সরকার ক্লাবে ছিল। 1.5 কোটি টাকা দিয়া, আচ্ছা কত কোটি টাকা দিয়ে সেটা আমি জানি না, মেম্বার হয়েছে একজন বলেছে। উনি 7টা পাসপোর্ট করেছেন, মানুষ একটা পাসপোর্টই পায় না, তো পাসপোর্ট তো সরকারি অফিস, উনি কোথা থেকে এটা করলেন? সেরা করদাতা হয়েছেন কিভাবে? সরকারি চাকরি করে ব্যবসা করেন কি করে? প্রশ্ন করেছে, গণমাধ্যম তো রিপোর্ট করেছিল তখন। জি ধন্যবাদ জনাব খুরশেদ আলম খান। খুরশেদ আলম খান, ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে দুদকে 4বার অভিযোগ জমা পড়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনারা নেননি কেন? কেউ কেউ বলছেন ছাগল কাণ্ড না ঘটলে সে হয়তো সবসময় ধারা ছোঁয়ার বাইরে থাকতো, এবার কোনো অভিযোগ হলে পারে সেখান থেকেও বেরিয়ে যেত। এই ছাগল কাণ্ডটা না হলে এই জিনিসটা এভাবে ছড়াতো না। এবং এখনো যে অনেকেই বলছে এখনো নাই যে সে পার পেয়ে যাবে কিনা। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সহ আলোচকগণ। দেখুন, আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা জবাব দিচ্ছি। শহীদ ইশতিয়াক রেজা সাহেব এবং আমাদের মাননীয় এমপি যে কথাটা বলেছেন, ওই কথাটা সর্বাঙ্গে সত্য না। সরকারি কর্মচারীদের গ্রেফতার করতে অনুমতি লাগে। দুর্নীতি দমন কমিশনের মামলায় সরকারি চাকরিজীবীদের গ্রেফতার করতে অনুমতির কোনো প্রয়োজন হয় না। ইনস্ট্যান্টলি, এটা হলো দুদকের মামলা। হ্যাঁ, ইনস্ট্যান্টলি না। সরকারি কর্মচারীদের 90% মামলাই তো মিসকন্ডাক্ট, দুদকের মামলা। এছাড়া তো সরকারি কর্মচারীদের কোনো মামলা নেই, খুব রেয়ার। হয়তো কোনো এসির কাছে একটা ফ্যান্সিডিল পাওয়া গেছে, হয়তো কোনো নারী নির্যাতন হয়েছে। সোফা রিলেস তো আবার আমাদের দেশের ব্যাপারে যারা পাবলিক সার্ভেন্ট তাদের তো 90%ই হলো মিসকন্ডাক্টের মামলা। পাবলিক সার্ভেন্ট হিসেবে অ্যাবিউজ অফ পাওয়ার করছে। এটা একটা আইন করেছিল 2013 সালে। আপনাদের কাছে কতগুলো মামলা এখনো পেন্ডিং আছে? অনেকগুলো মামলা পেন্ডিং। অনেক সরকারি কর্মচারী কনভিক্টেড হয়েছে, তার কনভিকশন অ্যাফার্ম হয়েছে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত। বেশিরভাগই কি এগুলো নারী নির্যাতন কিংবা না, নারী নির্যাতন আমরা করতে পারি না। নারী নির্যাতনের মামলা দুদক মামলা করতে পারে না। দুদক শুধু করতে পারে মিসকন্ডাক্ট, সোফা রিলেস টু পাবলিক সার্ভিস কনসার্ন এবং ওনার ঘুষ। এই ক্ষেত্রে 32 ক একটা দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করেছিল 2013 সনে। এটা 16 নম্বর আইন। সেই 32 কটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে। মঞ্জির মোর্শেদ আমাদের পিআই যিনি করেন, ওইটা 32 ক বাতিল করে দিয়েছেন এবং সরকার ওইটা আপিল করেননি। দ্যাট মিনস ওই জাজমেন্টে অ্যাফার্ম। তো ওই 32 কটার আয়ু ছিল মাত্র 20 দিন কি 25 দিন। হ্যাঁ, কাজেই ওই সময় হ্যাঁ, তো কাজেই সরকারি কর্মচারীদের দুদকের মামলায় যত বড় অফিসারই হোক, কোনো পারমিশন লাগে না, ইনস্ট্যান্ট দুদক চাইলে কগনিজেবল অফেন্স অ্যারেস্ট করতে পারে। আর নেক্সটে আপনার প্রশ্নের রিপ্লাইতে আসি। ওই ছাগল কাণ্ডের মতিউর, দেখুন মতিউরের বিরুদ্ধে 4টা না 3টা অনুসন্ধান ছিল, তদন্ত না। অনুসন্ধান হলো প্রাইমে ফেসি যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে
যে কোনো ব্যক্তি যদি দুদুকে অভিযোগ দেয়, ইভেন কি আননোন একটা সিগনেটরিস, তাহলে সেটা যদি দুদক যদি মনে করে তার এখতিয়ারের মধ্যে আছে, তখন উনি একটা অনুসন্ধানের ফাইল খুলে। অনেকগুলি অনুসন্ধান ক্যাপটিভদের রেকর্ড হয়, অনেকগুলি অনুসন্ধান পেন্ডিং থাকে, বিকজ অফ আমি যদি ডেটা যেগুলো কালেকশন করে সেগুলি পর্যাপ্ত পরিমাণ পাওয়া না যায়। আপনি অনুসন্ধান শেষ করতে পর্যাপ্ত ডেটা লাগবে, কারণ এই অনুসন্ধান রিপোর্টটা সাবজেক্ট টু ভেরিফিকেশন বাই দ্য কমিশন। যখন আপনি পূর্ণাঙ্গ রিপোর্টটা কমিশনে দিবেন, তখন কমিশন সিদ্ধান্ত নেবে এটা মামলা হবে না হবে না, পুরো কমিশনের এখতিয়ার। কাজে কমিশনের কাছে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আসতে হবে। ওই মতিউর কাণ্ডের ওই যে 3টি অনুসন্ধান মাঝপথে যে আটকে আছে সেগুলি খুব আলোচিত হয়েছে, এবং বর্তমানে ওনার বিরুদ্ধে যে অনুসন্ধান কার্য চলছে, অনুসন্ধানের ধারাবাহিকতায় ওনাদের 3 জনকে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে। ও দুদক এই সিদ্ধান্ত নিয়েছে ওই 3টে অনুসন্ধান কেন বন্ধ হলো, কী কারণে বন্ধ হলো, এটা কি ডিপার্টমেন্টের কোনো লোক জড়িত নাকি তথ্যের অভাবে, সেই 3টে অনুসন্ধানের ব্যাখ্যা এটার মধ্যে চলছে। কিন্তু কাজেই এটা ভাবার কোনো কারণ নাই। না, সেটা তো আপনার মনে করেন, এই যে আপনি বললেন যে ওই 3টারও এখনো হচ্ছে, তা এখন তো হবেই, কারণ ছাগল কাণ্ড না ঘটলে তো এটাও আসতো না, ওই 3টাও আপনার একটা সোর্স তো লাগবে, ওগুলো তো একটা একটা সোর্স তো অবশ্যই লাগবে। আমাদের প্রশ্ন হলো, এই যে প্রশাসনে যে এখনো অনেক মতিউর রহমান রয়ে গেছে, জি জি, তাদের বিরুদ্ধে কোনো অনুসন্ধান কি এখনো চলছে? না, হ্যাঁ, এটা খুব একটা ভালো প্রশ্ন করেছেন। এটা তো সবাই করে আমাদেরকে, হ্যাঁ, যে আপনি এক মতিউরকে ধরলেন কেন, হাজারো মতিউর আছে। শুনেন, দুর্নীতি দমন কমিশন যখন একটা অনুসন্ধান শুরু করে, তার মিনিমাম কিছু ইনফরমেশন লাগবে। আমি যদি ইনফরমেশন না পাই, এটা তো আমার তো প্রসিড করা সম্ভব না। সংবাদপত্র, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া একটা বিরাট সোর্স। তারপরে আপনার থাকে, ধরেন কারো অ্যাপ্লিকেশন আসে, দুদক সোমোটো হয়তো কিছু করে তার ইন্টেলিজেন্সের মাধ্যমে। কাজে আমাকে ইনফরমেশন পেতে হবে। ইনফরমেশন আমি যতক্ষণ না পাবো ততক্ষণ আমার অনুসন্ধান কার্য শুরু করা যাবে না। আমি অনুমানের ভিত্তিতে কারোর বিরুদ্ধে আপনি অনুসন্ধান করতে পারবো না, কারণ দুদকের কিন্তু একটা জবাবদিহিতার একটা ব্যাপার আছে। দুদক অনুসন্ধান কার্য যখন শুরু করে তখন থেকে আপ টু কনভিকশন বা অ্যাকুইটাল প্রত্যেকটা স্টেজেই কিন্তু উচ্চতর আদালত আসে। দুদক এটা ঠিক করে নেই, এটা আইন অনুযায়ী হয়নি, এটা বিধি অনুযায়ী হয়নি, বিধি ভায়োলেট করছে। কাজে আমাকে যখন না, আমাদের প্রশ্ন হলো, এই যে মঞ্জির আহমেদ যখন আপনি সেরা করদাতা হলো, বোট ক্লাবের সভাপতি হলো, জি জি, এবং তিনি মানে উনি 650 বিঘা জমি কিনেছেন, এটা তো মনে করেন এটা তো আর লুকিয়ে করতে পারেনি, 650 বিঘা জমি। না, বোট ক্লাবের প্রেসিডেন্টটা পাবলিকলি আসছে, বোট ক্লাবের হ্যাঁ, ওটাও পাবলিকলি আসছে, কিন্তু তখনও আপনাদের কোনো উনি কেন করবে, এটা তো সরকার করবে। না, সরকার তো আসলে অনেকে মনে করে সরকার আর দুদক এক, আসলে এখানে একটা গালফ অফ ডিফারেন্স আছে। সরকার কিন্তু দুদককে লজিস্টিক সাপোর্ট দেয়, সরকার কিন্তু দুদকের কোনো কাজে ইন্টারফেয়ার করে না এবং দুদককে কোনো সাজেশনও দেয় না। মানে সেটাই আমাদের প্রশ্ন, যে তখন কেন আপনার মানে তাকে জবাবদিহি করতে পারলেন না? এক্স্যাক্টলি, আমার কাছে হ্যাঁ, সুমোটো আমি কেন করলাম না, হ্যাঁ, সেটা একটা জবাবদিহির ব্যাপার আছে। তা আমার তো মনে হয় সেটার উত্তরও পাওয়া যাবে। আমরা শুনবো, আমাদেরকে বিরতিতে যেতে হবে, এবং আমাদের সাথে অনেকগুলো দর্শক আসলে ওনাদের প্রশ্ন নিয়ে যাচ্ছে। আমি একটি প্রশ্ন নিয়ে বিরতিতে যাবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন জুরাইন থেকে বলছি। জি বলেন স্যার। আমার একটা প্রশ্ন, আমি টকশো অনেকদিন ধরে দেখি, এই বেনজির সম্বন্ধে আজকে 4 মাস ধরে বিভিন্ন আলোচকরা প্রশ্ন করে যে বেনজির ক্ষমতায় থেকে এত সম্পদ অর্জন করলো, কিন্তু এখনো এক সম্মানিত ব্যক্তি বলল যে সাংবাদিকরা আগে এটা ধরায়া দিল না কা। আমার প্রশ্নটা হলো এইখানেই, বেনজির সাহেব যখন ক্ষমতায় থাকতো, এই যে কালের কণ্ঠ যে রিপোর্টটা করলো, যদি কালের কণ্ঠ সংবাদক গুম হয়ে যেত বা সে একটা মিথ্যা মামলা করতো, এই দায়টা কে নিত? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আমাদেরকে বিরতিতে যেতে হবে, বিরতিতে ফিরে আপনার প্রশ্নের উত্তরটি আমরা খুঁজবো। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতিমুক্ত প্রশাসনের বাংলাদেশ চাই। আমরা ফিরছি আলোচনায়। জনাব খুরশিদ আলম আলোচনা করছেন যে উনি যখন দায়িত্বে ছিলেন তখন নানা অভিযোগ কিন্তু আসছিল, কিন্তু তখন আপনারা ব্যবস্থা নেননি, এবং এই যে শত শত বিঘা কিংবা শত শত একর জমি কেনা হয়েছে, উনি অনেক মানে 650 বিঘা জমি কিনেছেন, উনি বিভিন্ন রিসোর্ট কিনেছেন,
কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কারো কি মনে একবার প্রশ্ন হলো না উনি তো একজন সরকারি কর্মকর্তা? হ্যাঁ, দেখুন, একজন সিটিং সরকারি কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, মাঝারি কর্মকর্তা হোক, ওনার নথি কিন্তু সেটা স্বাভাবিক কিনা না, মানে একজন সরকারি কর্মকর্তা হোক একটা না, দেখুন ওই স্বাভাবিক না অস্বাভাবিক এই কথাটা আমি বলতে চাচ্ছি না, কারণ আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যেতে পারে। আমি দুদকের প্রসিকিউটর, প্লাস এখনো অনুসন্ধানটা শেষ হয়নি। আমাদের ফাইনাল ভার্ডিক্ট না হওয়া পর্যন্ত আমরা কাউকে দুর্নীতিবাজ অন্তত আমরা বলতে পারবো না। দেখুন, আপনি যেটা বলছেন যে তখন ক্ষমতায় থাকাকালীন সময় কেন আপনারা জানতে পারলেন না? পৃথিবীতে খুব কম দেশই আছে আপনি ক্ষমতায় থেকে ওনার ট্রায়াল করবেন। এই যে আপনি পারছেন, ডোনাল্ড ট্রাম্পকে কখন ট্রায়াল করছেন? যখন ক্ষমতা থেকে আউটস্টেড হয়ে গেছে। আপনি ভারতবর্ষ দেখেন কখন ওনাদের ট্রায়াল হয়, যখন ক্ষমতা থেকে আউটস্টেড হয়, নথিগুলো বের হয়, প্রকাশিত হয়, তখনই বোঝা যায় উনি মিসইউজ অফ পাওয়ার করেছিল। একজন আইজিকে সিটিং অবস্থায় এতগুলো পাসপোর্টই করলেন, সেটা তো সরকারি জানতে পারেন। হ্যাঁ, এটা তো এখন 11 জন কর্মকর্তাকে পাসপোর্ট অধিদপ্তর জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে অনেক কিছু পাওয়া গেছে। নট অনলি দ্যাট, পাসপোর্ট অফিস নিজের একটা ইনকোয়ারি করছে কার রেফারেন্সে কিভাবে এটা তারা করলো। কাজেই অনুসন্ধানটা শেষ হলে সব কিছু বোঝা যাবে। একটু ধৈর্য ধরেন। আগাম প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, অন্তত আমার পক্ষে খুব ডিফিকাল্ট, কারণ আমি তো কাগজ না দেখে কিছু বলতে পারবো না। জি, ধন্যবাদ জনাব খুশি কবির। সরকারি দলের অনেকে এখন পুলিশ এবং প্রশাসনের দুর্নীতি নিয়ে সমালোচনা করছেন, কিন্তু এমন সীমাহীন দুর্নীতির পরিবেশ তৈরি হলো কিভাবে? এটাই তো বড় প্রশ্ন, যে এত আলোচনা সবাই যে করছে, এই পরিবেশটা তৈরি হলো কিভাবে, এরা পার পেয়ে যাচ্ছিল কিভাবে এত বেশি করে। মানে এই অঢেল দুর্নীতি করা, যেটা একেবারে চোখের সামনে, মানে এটা অজান্তে ছিল না। একটা বড় একটা, যেটা গোপালগঞ্জে যে রিসোর্টটা করা হয়েছে, এটা কোম্পানি নামে, ঠিক আছে, ব্যক্তির নামে না, তো এটা বেআইনি না, কোম্পানি নিতে পারে আইনগতভাবে। নৈতিকতার ব্যাপারে আমাদের মতো দেশের নেওয়া উচিত কিনা সেটা আলাদা কথা, কিন্তু যেটা বঙ্গবন্ধু প্রথমেই করেছিল, যে একটা সিলিং করা হয়েছিল, কিন্তু কোম্পানি নামে নিলেও এই কোম্পানির সাথে সে জড়িত থাকে কিভাবে? সে যখন একটা হাই পজিশনে আছে আইজি হিসাবে, সে যখন র্যাবের চিফ, আইজি যখন পুলিশের চিফ, তখন সে কিভাবে তার কোম্পানি, যে কোম্পানির সাথে আছে, এত সম্পদ নিতে পারে? বিভিন্ন জিনিসগুলো আছে। সমস্যা হচ্ছে আমাদের দেশের এখন সমাজে নৈতিকতার একদম স্খলন গেছে, আর সব সয়ে গেছে। এগুলোকে মানুষ আর মনে করে না যে এটাকে আমরা নিন্দা করছি। শুধু ওইটা পত্রপত্রিকায় আসলে তখন এটা আলোচনা, একটা মুখরোচক আলোচনার একটা বিষয় চলে আসে, কিন্তু তাদেরকে ঠিকই তারা দেশে আসলে, যখন ফিরে আসবে কয়েক বছর পরে ভুলে যাবে, বা যারা আসবে তারা তাদের একটু সাপোর্ট পাবে, তাদেরকে ঠিকই প্রধান অতিথি, বাসায় দাওয়াত দেওয়া, তাদেরকে সব জায়গায় নেওয়া, তাদের সাথে ছবি তোলা, এগুলো ঠিকই হবে। আমরা তাদেরকে বয়কট করি না, যেটা একসময় আমাদের ছিল, যে আমাদের সংস্কৃতিতে ছিল। এই ধরনের লোকদেরকে সাথে আমরা মিশতাম না, আমরা তাদেরকে দূরে থাকতাম, ঘৃণা করতাম। এখন আমার সমাজে যদি এরকম চলে আসে যে সিস্টেমের মধ্যে একটা গণ্ডগোল আছে, এই পুরো সিস্টেমের মধ্যে, বিশেষ করে আমি সরকারের প্রশাসনিক সিস্টেমের কথা বলবো, কেন তাদের থেকেই আমরা সবচেয়ে বেশি চাচ্ছি যে তারা সবচেয়ে বেশি অনেস্ট হবে। এই অনেস্টিটা আমরা সরকারি কর্মকর্তাদের কাছ থেকে চাচ্ছি, কেন সরকারি কর্মকর্তা হচ্ছে জনগণের পক্ষে হিসাবে তারা তাদের কাজটা করবে। তারা যখন দুর্নীতিবাজ হয় তখন এ দেশের পুরো নৈতিকতারই একটা অবক্ষয় ঘটে, এবং এই ক্ষমতা থাকলে আমি যা ইচ্ছা করতে পারবো আর কেউ প্রশ্ন করতে পারবে না, এই কালচারটা আমাদেরকে, এটা তো একটা ফিউডাল কালচার না, এটা রাজতন্ত্র তো না। একজন সরকারি কর্মকর্তা, সে হলো পাবলিক সার্ভেন্ট ইংলিশে বলে, তার মানে সে সার্ভিস টু দ্য পাবলিক। এই বিষয়গুলো কেন সয়ে যায়? আমি বলি ছোট করে, যে আমি একটা এনজিওতে কাজ করি, আমার এনজিওতেই আছি। এনজিওদের প্রতি বছর টাকা বাইরে থেকে আমাদেরকে যে অনুদান দেয়, এটা ছাড় নেওয়ার জন্য প্রত্যেক ইউএনও আর ডিসিকে একটা ছাড়পত্র দিতে হয়, যে এই এনজিওর কাজ আমরা জানি।
ওটারও সুযোগ নিতে চেষ্টা করে নির্লজ্জভাবে, যে টাকা না দিলে ছাড়পত্র দেবে না, আমরা টাকা দেব না, অতএব আমাদের ছাড়পত্র পেতে সময় লাগে, লাগুক, আমি দেখি কিভাবে তারা আটকাতে পারে। কিন্তু অনেকে তো এই শক্তিশালী অবস্থায় রাখতে পারে না। তো এই যে ছোট ছোট জিনিসে যে দুর্নীতি যে ঢুকে গেছে একেবারে একটা নর্মাল একটা প্রসেসের মতো, কেউ প্রশ্ন করছে না যে এখন যেটা বলা হচ্ছে যে বোট ক্লাবের মেম্বার ছিল না, বোট ক্লাবের মেম্বার এটা তো অনেক আসে, ওই পরিবহনীর ঘটনার সময় তো আসছে যে সবাই তখন প্রশ্ন উঠিয়েছে যে আইজি বোট ক্লাবের প্রেসিডেন্ট, তো সেটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো। অ্যাবসলিউটলি এটা তো একেবারে মানে বোট ক্লাবে বা ঢাকা ক্লাবে বা গুলশান ক্লাবে কারা যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, এগুলো এটা এখন এর নৈতিকতার স্খলনটা এমন পর্যায়ে চলে গেছে। আর সবচেয়ে বেশি দরকার এখন যে সরকারি মহলে যেখানে হচ্ছে যে আমাদের সরকারের যারা আমাদের কর্মকর্তারা, তাদের সিস্টেমের মধ্যে দুর্নীতিকে একেবারে দূর করার ব্যাপারে কি করা উচিত। আর আমি জানি না, এখানে যেটা আপনারা বলছিলেন যে আমাদের দুর্নীতি দমন কমিশন, অনেকে আমি জানি যে যায় তো ওখানে তাদের কাছে নিয়ে অভিযোগ নিয়ে এত অভিযোগ আসে যে হয়তো ওরা জানে না কোনটা সঠিক কোনটা বেঠিক, কিন্তু সিস্টেমটা থাকবে না একটা এটাকে। একটু আমাকে সময় দেন। আপনি দুর্নীতি দমন কমিশনে আপনার হলো হটলাইনে অথবা লিখিত অভিযোগ দিয়ে যে কোনো কমপ্লেন দাখিল করতে পারেন। হ্যাঁ, কিন্তু সেই কমপ্লেনটাকে না আপা, আমি আপনাকে একটু কথা বলি, প্রত্যেকটা কমপ্লেন্ট এক্সামিন করা হয়, কমিশন সেই কমপ্লেন্টে নিবে যেটা তার এখতিয়ারভুক্ত। না, এখতিয়ারভুক্ত হয়েও তো আপনি নিজেই বললেন যে তিনটা বিষয়গুলো ইনকোয়ারি চলতে থাকবে, মানে এখানে তো পাবলিক কোনো রেহাই পাচ্ছে না। তো পাবলিক তো রেহাই পাচ্ছে না। পাবলিক কি ভাবছে? পাবলিক ভাবছে যে আমি অভিযোগ দিলাম, কিন্তু এটার থেকে আমি তো কোনো প্রতিকার পাচ্ছি না, আমি তো জানছি না। মূল কথা হলো যে সবাই যে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে যে এই সব ব্যক্তিদের বিরুদ্ধে যে এত অভিযোগ উঠেছে, এখন তাদের নিষেধাজ্ঞা আসছে, এগুলো কেস আমলে নেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এত দেরিতে কেন? আর আমি এটার সঠিকভাবে আমি কি দেখতে পারছি, তারা কি জেলে, তাদের কি কোনো সবকিছু, তাদের তো সব জেলে না, কিন্তু তারা চলেও গেছে, সেটা যেটা শোনা যাচ্ছে। আর আমরা তো দেখছি তারা তো হাজিরাও যাচ্ছে না, কোর্টেও যাচ্ছে না, টাকা নাকি ব্যাংক থেকেও নিয়ে গেছে। তো কিভাবে অনেকে তো যে একটু পরিচিত চেহারা হলে, যাদের সম্পর্কে একটু লেখা হয়, আমরা জানি এয়ারপোর্টে কিভাবে ভোগান্তি করতে হয়, তাদেরকে কয় ঘন্টা আটকে রাখা হয়, বসিয়ে রাখা হয়। ইনাদের এতগুলো পত্রপত্রিকায় লেখা হচ্ছে, ওনাদের ব্যাপারে কিভাবে তাদেরকে পার করিয়ে দিল, এটা কিভাবে হয়? এগুলো বললে এই দেশের পাবলিক এত সহজে এটা গ্রহণ করবে না। মূলত হলো তারা মনে করছে যে তাদের আর কোনো উপায় নাই। কিন্তু এখন প্রয়োজন হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী শক্ত বক্তব্য রেখেছে, বক্তৃতা রেখেছে, এটা কিভাবে এটা আসলে জনগণের পক্ষে যাবে সেটার একটা সুস্পষ্ট রূপরেখা, একটা পদক্ষেপ থাকতে হবে, যেটাতে পাবলিক বুঝবে, দেশের নাগরিক বুঝবে যে আসলেই সিরিয়াস এটা বক্তৃতা না। এই জিনিসটা দরকার। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট শাহমঞ্জুর হক। চাকরিরত অবস্থায় প্রশাসনে কেউ যাতে দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়ে, তা মনিটরিংয়ের জন্য তো বিভিন্ন প্রশাসনের, আমরা যতটুকু জানি যে আপনার মানে বিভিন্ন যে আপনার যারা চেক অ্যান্ড ব্যালেন্সে থাকে, এই যে এনএসআই, তারপর আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন আপনার মানে প্রত্যেকটা সেক্টরেই তো আমরা যতদূর জানি যে বিভিন্ন বিভাগ করে রাখা হয় একটা চেক, মানে ছোট বড় সবাইকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্যে। তো সেটা কি অকার্যকর হয়ে গেছে নাকি আপনার সবাই সুবিধা নিচ্ছে? আমি প্রথমেই সহ আলোচকবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, আরটিভিকে ধন্যবাদ, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি আজকে সংসদে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে বলে বক্তব্য রেখেছেন খুব জোরালোভাবে। এবং আমার মনে হয় আপনি যেটা বলেছেন যে প্রশাসনে যারা আছে তাদের বিরুদ্ধে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে যদি কাজ করা হয়, এটা কিন্তু ওপেন সিক্রেট অনেকটা। আজকে 2 জন বা 3 জনের দুর্নীতি মিডিয়ার মাধ্যমে বলেন, পত্রপত্রিকার মাধ্যমে বলেন,
বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেন প্রকাশ পাচ্ছে, ছাগলকাণ্ডে প্রকাশ পাচ্ছে, কিন্তু এটা কিন্তু ওপেন সিক্রেট যে আমরা যদি খোঁজ নেই তাহলে প্রশাসনের ব্যাপার যেটা বলছেন সেখানে হয়তো আরও অনেককেই পাওয়া যাবে। সেটার জন্য আমি ধরেন আজকেও কথা বলতেছিলাম যে কৌটিল্য বা চাণক্যের অর্থশাস্ত্র খ্রিস্টপূর্ব 370 খ্রিস্টাব্দ আগের, সেখানেও কিন্তু আছে যে জিহ্বায় মধু রাখলে যেরকম মধু ফেরত যাওয়া যায় না, এটা চেটে খেতেই হবে। সরকারি কর্মকর্তা যারা হয় তাদের দুর্নীতি করার কিছু অভ্যাস থাকেই, না অভ্যাস থাকেই না এটা তো না, বললে মনে হয় এটা না, আমি এভাবে বলছি না, মানে তখনকার ওই বাক্যটা এরকমই যে মানে লোভ সম্বরণ করা কঠিন হয়, লোভ সম্বরণ করা কঠিন হয় যখন তারা এটা কারণ তাদের অনেক সুযোগ তৈরি হয়। সুযোগ তৈরি হয়, আমি এভাবে বলতে চেয়েছিলাম, সে সরি সুযোগ সরি তৈরি ফর হয়। দ্যাট। তারপর আপনার বাংলাদেশে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমরা যখন বড় হচ্ছিলাম তখন আমাদের সামাজিক শুদ্ধাচার বলতে যে জিনিসটা বোঝায়, সামাজিক শুদ্ধাচারে কিন্তু আমরা দুর্নীতির বিরুদ্ধে অনেক সোচ্চার ছিলাম। আমরা আমাদের রাজনীতিবিদ বলেন, সরকারি কর্মচারী বলেন, ব্যবসায়ী বলেন, তাদেরকেও কিন্তু আমরা একটা জাস্টিফিকেশনের মধ্যে নিতাম যে কে দুর্নীতি করে কে দুর্নীতি করে না, এটার একটা বাছ বিচার কিন্তু ছিল। কিছুদিন বা কিছু বছর ধরে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে সব সেক্টরে, সেটা শুধু প্রশাসন বা সরকারি কর্মকর্তা কর্মচারী না, আমি বলবো সেই সাথে ব্যাংকিং সেক্টর নিয়ে দুর্নীতি দমন কমিশন অনেক কাজ করেছে এবং অনেক মামলা হয়েছে। অনেক মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়েও সংসদে কথা বলেছে যে যারা ব্যাংকিং এই সেক্টরের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দুর্নীতি দমন কমিশন সহ আমাদের যে সংস্থাগুলির কথা বলেছেন, এনএসআই, ডিজিএফআই, সেই সহ আরও সংস্থা যারা রয়েছে, তাদের কিন্তু দায়িত্ব হচ্ছে যে সরকারি কর্মচারী যারা হবেন, কর্মকর্তা যারা হবেন, তারা তাদের ইনকাম কি, তারা কোথায় কি করছেন, সেই জিনিসগুলি অবশ্যই খোঁজখবর রাখবে। এখন এই জায়গাটায় অবশ্যই আমি ব্যর্থতা বলবো যে এই ইস্যুগুলি আজকে আসছে বা এখন আসছে যে এক একজন অফিসারের এই জিনিসগুলি আছে। এখন এখানেও কিন্তু একটা জিনিস আছে যে ওনারা দেখাচ্ছেন যে আমি সরকারি চাকরি করছি, সেই সাথে আমার ব্যবসা ছিল। এখন ব্যবসায় হয়তো উনি নিজে ইনভলভ হন নাই, উনি ওনার ছেলে মেয়ে বা ওয়াইফকে ইনভলভ করেছেন, কেউ হয়তো তার ভাই ভাতিজা যারা আছে তাদেরকে ইনভলভ করেছেন। তো সে ইনভলভ করে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি করেছেন, একজন সরকারি চাকরি করা অবস্থায় সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলি চালাতে পারবে কিনা, আইনে নিশ্চয়ই সেই ধরনের সুযোগ নেই। না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু বলেই দেওয়া আছে। এটাই বললাম যে সরকারি যে চাকরির যে নিয়ম সেখানে কিন্তু তার পোষ্য মানে একেবারে পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু এটা করছেন যে উনি সরকারি চাকরি করছেন, পাশাপাশি ওনার ওই সুবিধাটা নিয়ে ওনার পোষ্য যারা থাকে বা ওনার আত্মীয় স্বজনদের নামে ব্যবসা করে নিজের নাম কিন্তু দিচ্ছেন না, তারা ব্যবসা করে সম্পদ করছেন। তারা হয়তো মনে করছেন যে না, ব্যবসার মাধ্যমে যে সম্পদ হচ্ছে সেটা ব্যবসার মাধ্যমে সম্পদ হচ্ছে, আমি যে সম্পদ তার মনে করবে কেন? তারা তো একরকম একটা মানে সরকারি চাকরির আগে তো একটা আপনাদের এগ্রিমেন্ট করতে। এখন যে কারণে এই যে বললেন যে শত শত বিঘা জমি কেনা হচ্ছে বা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু কোনো ব্যারিয়ার তৈরি হচ্ছে মানে তখন পর্যন্ত হয় নাই, এখন হয়তো সেই ব্যারিয়ারগুলি আসছে। তো আমি মনে করি যে অবশ্যই যে সমস্ত সংস্থা রয়েছে দুর্নীতি দমন কমিশন সহ, এখন মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় সময় এসেছে যে অবশ্যই আগে যা হয়েছে সেটা তো বাদ যাবে না। এখন যে যা করেছে এখন থেকেও যদি আপনি স্ক্রুটিনি শুরু করেন তাহলে দেখা যাবে যে যাদের এই ধরনের বাড়তি ইনকাম বা বাড়তি ব্যবসা প্রতিষ্ঠান, বিদেশে টাকা পাচার, বিদেশে সন্তানাদি আছে, এবং এগুলি কিন্তু অনেকটাই যদি আপনি ফাইল খুঁজেন যে অমুক অমুক, তাহলে অবশ্যই চলে আসার কথা। এবং সেটা যদি টার্গেট নিয়ে করা হয় তাহলে অবশ্যই বিষয়টা পরিষ্কার হবে অনেকের সামনেই। এবং আমরা সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে ঐতিহ্য রয়েছে, আমরা কিন্তু এটা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন যে উনি শুদ্ধাচার অভিযান শুরু করবেন, এটা কিন্তু ওনার পক্ষে করা সম্ভব। কিন্তু সেই সাথে আপনাকে এটাও দেখতে হবে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের যে সংস্থাগুলি কাজ করছে, ডিজিএফআই, এনএসআই সহ এবং অ্যান্টি কারাপশন সহ, তার বাইরেও পার্লামেন্টের বক্তব্যগুলি আপনি দেখেন, এখন কিন্তু আমাদের পার্লামেন্ট মেম্বাররাও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং বক্তব্য দিয়েছেন। এই দুইজনকে কেন্দ্র করে এবং অন্যান্য যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু বক্তব্য দিয়েছেন। এবং আমি মনে করি যে পার্লামেন্ট থেকেই সেটা শুরু হওয়া উচিত। এবং সেটা যদি হয়, আমাদের আইন আদালত রয়েছে, আইন আদালতেও আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে এখন যে সমস্ত কোর্ট আমাদের রয়েছে তারাও কিন্তু যথেষ্ট সোচ্চার। এখন আমাদের সহ আলোচক কয়েকজন প্রশ্ন করেছেন যে ওনাদের বিরুদ্ধে আইন আদালতে যেতে দেখি না অথবা অর্ডার হচ্ছে না। আপনি দেখেন যে প্রসিডিং শুরু হওয়ার পরে যে আদেশগুলি আদালত থেকে হচ্ছে
সেটা কিন্তু একদম নিম্ন গতিতে হচ্ছে অথবা স্লো হচ্ছে তা কিন্তু না, র্যাপিডলি কিন্তু হচ্ছে। এখন এগুলি অনুসন্ধান করে বের করা এবং অনুসন্ধান করে আদালতের কাছে নিয়ে যাওয়া, যারা অনুসন্ধান করছে তার যদি ভুল হয় তখন কিন্তু তার বিরুদ্ধেও কথা বলা হবে। তো একটা প্রসেসের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলি করতে হয়। এখন এই প্রসেস করতে যেয়ে দুর্নীতি দমন কমিশন সহ আইন আদালতের মাধ্যমে যারা আইনজীবী রয়েছেন এবং যে সংস্থাগুলি রয়েছে তারা অবশ্যই সোচ্চার থাকবে। এবং আমার মনে হয় যে অ্যাফিডেভিট দেওয়ার যে প্রচলনটা শুরু হয়েছে সেইটা আরও জোরালো করা উচিত, যে প্রতি 5 বছর পর পর, যেটা আপনি বলেছেন যে কাগজে নিয়ম হয়ে দাঁড়িয়েছে কিনা, আসলে এটাকে কাগজে নিয়ম না করে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা যদি এফিডেভিটের মাধ্যমে তাদের সম্পদের ডিক্লারেশন দেন এবং সেটা দেখভাল করা যদি লোক থাকে। এখন দেখা গেল আপনি ডিক্লারেশন কোথায় দিচ্ছেন, যেখানে দিচ্ছেন সেই অফিসার যদি আপনার লোক হয় তাহলে আপনি যাই ডিক্লারেশন দেন না কেন সেটার কিন্তু কোনো জবাবদিহিতা থাকবে না। তো জবাবদিহিতার আওতায় আনার উদ্দেশ্যে যদি আপনি ডিক্লারেশন নেন, এবং আমি একবার বলেছিলাম যে ইন্ডিয়াতে কিন্তু ওই অ্যাসেট ডিক্লারেশনের সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের অ্যাসেট ডিক্লারেশনের আইন রয়েছে, সেই ধরনের আইন অ্যাফিডেভিট তো দিতেই হয়, সেটা যদি আইনের মাধ্যমে জবাবদিহিতাকে আরও নিশ্চিত করা হয় তাহলে এটা প্রতিরোধ করা কিন্তু সম্ভব। এখন আরেকটা জিনিস আমি বলি যে এই প্রতিরোধের সাথে জবাবদিহিতার সাথে আমাদের যারা মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছেন, আমরা ইলেকশনের সময় অনেকেরই এফিডেভিট আমরা ফিল আপ করে থাকি, সম্পদ কিন্তু কোনোটাই বাদ যায় না, প্রত্যেকটা সম্পদ পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে তাদেরকে জমা দিতে হয়। ইভেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেটা রয়েছে, যেখান থেকে দুর্নীতি আমরা বলি ওখান থেকেও সূচনা হয়। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কিন্তু এই সরকারি কর্মচারীদেরও কর্মকর্তাদের ফাইল আছে, রাজনীতিবিদদেরও ফাইল আছে, ব্যবসায়ীদেরও ফাইল আছে, এবং সেই ফাইলে কিন্তু আইটি 10B-তে তার সমস্ত সম্পদের ডিক্লারেশন লাগে। এবং আপনি যে এফিডেভিট দিচ্ছেন সেটা সরকারি কর্মকর্তাও যদি সরকারকে এফিডেভিট জমা দেয় তার কর্তৃপক্ষের কাছে, তাহলে সেখানেও দেখা যাচ্ছে যে তাকে ওই আইটি 10B অনুসারেই কিন্তু তার সম্পদের ডিক্লারেশন দিতে হচ্ছে। মেম্বার অফ পার্লামেন্ট যারা হচ্ছেন তাদেরকেও কিন্তু আইটি 10B অনুসারেই তাকে দিতে হচ্ছে। কিন্তু এত কিছু যদি আইটি 10B অনুযায়ী না দেয় তাহলে দুদকের জন্য কিন্তু অনুসন্ধান করা আরও সহজ। দেখা গেল আপনি পার্লামেন্টে যে সম্পদের ঘোষণা দিয়েছেন অথবা কর্তৃপক্ষের কাছে যে সম্পদের ঘোষণা দিয়েছেন সেইটা আপনার ইনকাম ট্যাক্সের আইটি 10Bর সাথে মিল নাই, তাহলে ডিসপ্রপোর্শনেট হয়ে যাচ্ছে, সেটা দিয়ে কিন্তু একটা মামলা করা সম্ভব। তাহলে এটা কিন্তু ইন অ্যাকর্ডেন্স উইথ দি আইটি 10B। কিন্তু যার কাছে করছে, আপনি তখন যে কথাটি বলেছেন, সে যদি আবার তার লোক হয় কিংবা ওরকমই লোক হয়, বললাম তাহলে তো সেটা যদি জবাবদিহিতার লোককে নেওয়া হয় এবং জবাবদিহিতার আওতায় আনা হয়, এবং যদি আনা হয় তাহলে দেখেন তাহলে প্রতি 5 বছর পর পরে কিন্তু যখন সে উঠছে তখনই কিন্তু তাকে প্রতিহত করা সম্ভব হবে। এবং তখন কিন্তু দুর্নীতি দমন কমিশনের মামলা না হয়ে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিলেও কিন্তু তাকে প্রতিহত করা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আবার অনেকগুলো ফোন রয়েছে, আমি আরেকটি ফোন নিয়ে নেব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম স্যার। আমার একটা প্রশ্ন হলো, আপনার নাম কি বলুন? সিরাজগঞ্জ থেকে কে বলছেন? জি, আমার নাম হামিদ, সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্নটা স্যার আশিকুর রহমান স্যারের কাছে, যে আমাদের বেশ কিছু শিক্ষক আছি যারা এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু একটা সমস্যার জন্য এমপিও হতে পারতেছি না। যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তরে আমাদের এই বিষয়টা মনে করে যে একই সহকারী গ্রন্থাগারিক পদে এই বিষয়টা দুর্নীতির কারণে টাকা পয়সা দিয়ে একই লেভেলে প্রায় 400-র মতো শিক্ষক ছিল, যার মতো প্রায় 100 শিক্ষক টাকা পয়সা দিয়ে মনে করে যে এতে পার হতে পারছে, অথচ এখনো 300 শিক্ষক আছে যারা এখনো ওই টাকা পয়সা দিতে পারতেছে না। প্রায় 8 বছর 10 বছর হলো চাকরি করে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তরে ঘুরতে ঘুরতে তারা এ পর্যন্ত কোনো সমাধান পাচ্ছে না। ওই অর্থ টাকা পয়সা দিতে পারতেছে না, যার কারণে এই দুর্নীতি। এই টাকা পয়সাটা আমরা পরিষ্কার বুঝতে পারছি না, এটা কি সরকার নির্ধারিত ফিস নাকি ঘুষ, কোনটার কথা বলছেন আপনি? না 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 না, এটা ঘুষ না দেওয়ার কারণে হচ্ছে না। যারা টাকা পয়সা দিচ্ছে তারা হয়ে যাচ্ছে, তাদের এমপি হয়ে যাচ্ছে, কিন্তু যারা টাকা পয়সা দিতে পারে নাই। বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আমরা বুঝতে পেরেছি, ঘুষ না দেওয়ার কারণে হচ্ছে না আর কি। জি, পরিষ্কার হয়েছে জিনিসটা, আমরা বুঝতে পেরেছি।
জনাব নুরুল খান লিটন, আপনি যদি আমাদের দর্শকের প্রশ্ন, উনি রাজগঞ্জ থেকে ফোন করেছেন, এবং ওর পাশাপাশি দর্শকের প্রশ্নটি আপনার কাছ থেকে আমি নিব। এবং আমলারা বেশি, মানে এই যে একটা, অনেকেই বলে যে না ব্যবসায়ীরা সব করে নিয়ে যাচ্ছে, আবার কেউ বলছে না ব্যবসায়ীরা আমলারা। তো এই যে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে যে আমলারা বেশি দুর্নীতিবাজ নাকি রাজনীতিবিদ নাকি ব্যবসায়ীরা, এই বিতর্ক সামনে কিন্তু চলে এসছে। আসলে আপনার বিশ্লেষণটা আমরা শুনতে চাই এই দর্শকের উত্তরের। প্রথম হচ্ছে দর্শক যে প্রশ্নটি করেছেন, যে ইনফরমেশনটা দিয়েছেন, এটি প্রায় সব ক্ষেত্রেই আমরা যদি অনুসন্ধান চালাই দেখব যে প্রায় সব ক্ষেত্রে এই ধরনের এক ধরনের অবস্ট্রাকল তৈরি করা হয় এবং তারপর দুর্নীতির মাধ্যমে সেটার একটা সমাধান হয়। আর বর্তমান যে অবস্থাটা লক্ষ্য করা যাচ্ছে, দেখেন আমরা আলোচনা করছি কিন্তু এমন কোনো পেশা বা এমন কোন ডিপার্টমেন্ট পাবো আমরা যেখানে শুদ্ধাচার বলতে যা বোঝায় সেটি বিরাজমান, সেটি উপস্থিত নেই। আমরা মাঝে মাঝে তর্কের খাতিরে বলে ফেলি, না প্রতি বছর তো আমরা মানে শুদ্ধাচার অ্যাওয়ার্ডও দিতে, অ্যাওয়ার্ড যাদেরকে আমরা দিচ্ছি সেই জায়গাও তো গলত, প্রশ্ন তো ওখানে আসবে। আসেন, মানে এই অ্যাওয়ার্ডেরও তাহলে শুদ্ধাচার প্রয়োজন? হ্যাঁ, অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও তো শুদ্ধাচার প্রয়োজন, কারণ অ্যাওয়ার্ড কিভাবে দিচ্ছে। বাংলাদেশ তো এখন আমরা 3টা জিনিসের বিপদে আছি, পদক, পদবি এবং প্লট। এই 3টা জায়গায় আমরা আটকে গেছি। আসেন এবার মূল আলোচনায়। আমরা মাঝে মাঝে কথা বলছি যে সমাজে এই দুর্নীতিবাজ সংখ্যা হাতে গোনা। আমি দেখছি যে ভালো মানুষের সংখ্যা হাতে গোনা। পরিস্থিতির কিন্তু পরিবর্তন হচ্ছে। ওই কথা বলে এখন জিনিসটাকে হালকা করার সুযোগ নেই। আপনি যদি সকালবেলা খেয়াল করেন মৎস্য ভবনের সামনে যে পেট্রোল পাম্পটি রয়েছে, দেখবেন যে প্রচুর প্রাইভেট ট্যাক্সি যাচ্ছে, ওখানে নেমে যাচ্ছে কর্তা ব্যক্তি, পিয়ন থেকে শুরু করে অনেকে যাদের পার্সোনাল গাড়ি আছে, পার্সোনাল গাড়ি কেনার ক্ষমতা থাকার কথা না, ওখান থেকে তারা হেঁটে সচিবালয় যাচ্ছে, হেঁটে ওই যে গণপূর্ত টুর্ত ওই জায়গায় যে কটা অফিস আছে দেখবেন। এটা আমি নিজে দেখে আমি বলতেছি। গৃহায়নে তো ভয়াবহ অবস্থা। এখন আজকে যদি বেনজির সাহেবের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, প্রথম হচ্ছে দেখেন এটি খুব স্পষ্ট ছিল এই দুর্নীতিটা। ওখানে জমি কেনা হলো, পুলিশ পাহারা বসালো, পুলিশ দিয়ে জমি কেনা হলো, হিন্দুর জমি অনেকটা জোর করে নেওয়া হলো, র্যাবকে কাজে লাগানো হলো। এইটি দেখার জন্য কি কেউ ছিল না? তাহলে প্রাথমিকভাবে ওই ডিপার্টমেন্টে তো কাউন্টার ইন্টেলিজেন্স থাকার কথা, র্যাবে তো সেটা আছে। এনএসআইয়ের কাজটা কি? তাহলে এগুলি পেলে আমাদের লাভটা কি? ডিজিএফআইয়ের কাজটা কি? সবাই তো মানে মহান কর্মযজ্ঞ করছেন, কিন্তু দেশে যে ইঁদুরে খেয়ে ফেলতেছে সব, এইদিকে তো কারো খেয়াল নাই। যাই হোক, সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর গতকালকের বক্তব্যের, যদি বক্তব্যটা শুধু বক্তৃতার কারণে বক্তৃতা না হয়ে কিছু মিন করে থাকেন, তাহলে নিশ্চয়ই আগামী 7-10-15 দিনের মধ্যে কিছু কার্যক্রম দেখব, প্ল্যান দেখব এবং সেটা সামনে আসবে। যদি সেরকমটি হয় তাহলে তো আমরা একটা আস্থার জায়গা পাবো। যদি সেরকমটি না হয় তাহলে শুধুমাত্র মতিউর, শুধুমাত্র বেনজির বা আরও 10 জন, এবং আপনি আরও অবাক হয়ে যাবেন যে এই ঘটনাগুলি যখন সামনে আসলো, আমি বাবু ভাইয়ের সাথে একটু দ্বিমত করছি, প্রথম আসছে পত্রিকায় এবং আসার পরে আপনারা যদি 10-15 দিন বক্তৃতা বিবৃতি খেয়াল করে থাকেন রাজনীতিবিদদের এবং মানে পেশাজীবীদের 2-1 জনের, তাহলে দেখবেন যে এইটাকে শাঁখ দিয়ে মাছ ঢাকারও চেষ্টা হয়েছে। যেমন ধরেন এত টাকা তো না, এটা কয়েক টাকা, তারপরে এইটার মধ্য দিয়ে নানানভাবে এইটাকে মানে ডাইলুট করে দেওয়ার চেষ্টা হয়েছে। কেন? কারণটি হচ্ছে যে তারাও তো এটার ঊর্ধ্বে না। যারা এই কাজগুলি বলছেন চাপিয়ে দেওয়ার চেষ্টা, পাশ কাটাতে চেষ্টা করছেন, তারাও আপনি খোঁজ নেন দেখবেন যে তারাও। কারণ বেনজিরের পক্ষে এককভাবে, মতিউরের পক্ষে এককভাবে এই কাজগুলি করা সম্ভব না। যেই কাজ এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে, যে অভিযোগগুলি আসছে, আমি বলবো না যে অভিযোগ প্রমাণিত, কিন্তু অভিযোগ যেটা এসছে। আরেকটা জিনিস হচ্ছে, এটা তো সত্য যে কোনো পেশা বা কোনো মানে ইয়েকে আমি সামগ্রিকভাবে বলতে পারি না যে সবাই দুর্নীতিবাজ, কিন্তু একটা কথা বলছি যে দুর্নীতিবাজের সংখ্যা এখন বেশি হয়ে গেছে, সৎ মানুষের সংখ্যা কম। এইরকম একটি অবস্থা আপনি দেখেন তো, দিনের সকালে দেখলাম মালিক একজন ব্যাংকের, রাত্রে দেখলাম মালিক পাল্টে গেল।
এটা তো হচ্ছে এই দেশে। কেউ কি আমরা এই ব্যাপারে কথা বলতেছি? একটা গ্রুপ সব ব্যাংকের মালিক হয়ে যাচ্ছে। আপনার মিডিয়া ঘটনা খেয়াল করেন, রাতারাতি মালিক পরিবর্তন হয়ে যাচ্ছে দুই একটি মিডিয়ায়। এগুলি তো অবশ্যই কোনো না কোনো গোষ্ঠীর কাজ, এবং এগুলি কোথাও না কোথাও সিদ্ধান্ত নিয়ে কাজগুলি হচ্ছে। এবং এটি যদি বন্ধ না করতে পারি, আপনি শুদ্ধাচার কিভাবে করবেন? আমরা তো দেখেন, আমরা আমাদের ডিক্লারেশন দিলাম যে আমার এই টাকা চাকরিকালীন মানে আমার শুরুতে এই সম্পত্তি আসছে। এই সম্পত্তিটা কোথার থেকে আসছে এটাকে আমরা ঘোষণা দিচ্ছি। আমরা ধরেন ছেলে মেয়ের নামে বা অন্য কারোর নামে ব্যবসা বাণিজ্য করব, সেই টাকাটা পুঁজিটা কোথার থেকে আসলো, আর সেই উৎসটা কোথার থেকে আসলো সেটা তো আমাদেরকে বের করতে হবে। উৎস তো বের করে দেখাতে পারবে না। সবাই কি শ্বশুর বাড়ির থেকে উৎস দেখাবে যে আমি শ্বশুর বাড়ির থেকে পেয়েছি? সেই সুযোগ তো নাই। দুর্নীতির থেকেই উৎসটা, এটা ঘাটেন। আর এমন সময় তারা দুর্নীতি করেছে, আপনি ওই সময়কালটা দেখেন। যদি বেনজির সাহেবকে আমরা হিসাব করি, উনি কি ছিলেন? উনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, উনি র্যাবের ডিজি ছিলেন, উনি আইজি ছিলেন। এবং এই তিনটি সময়কালকে যদি আপনি বিবেচনায় আনেন, ওই সময়ে পত্রপত্রিকাগুলি দেখেন কি পরিমাণ ক্রসফায়ার হয়েছে, কি পরিমাণ গুম হয়েছে, কি পরিমাণ সন্ত্রস্ত অবস্থা আমাদের ফেলে দিছে। এই যে একটা ভয়ার্থ অবস্থা তৈরি করছে, এই অবস্থাটায় সুযোগটা তারা নিয়েছে। অর্থাৎ নিজেরা সুযোগ তৈরি করেছে, নিজেরা পরিবেশ তৈরি করেছে, এবং সেই পরিবেশ এবং সুযোগ তৈরি করার জন্য যাদের দেখভাল করার দরকার ছিল তারা আসলে এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জি, ধন্যবাদ জনাব নজরুল ইসলাম বাবু। সরকারি দলের সংসদ সদস্যদের এখন আমরা প্রশাসনের দুর্নীতি নিয়ে সোচ্চার ভূমিকা নিতে দেখছি, কিন্তু প্রশাসনের এভাবে দুর্নীতি পরায়ণ হয়ে ওঠার দায় কি রাজনীতিবিদরা এড়াতে পারে? মানে এমন প্রশ্নটাই কিন্তু আসলে প্রশাসন কিন্তু রাজনীতিবিদদের জন্য নয়, রাষ্ট্রের জন্য। তো রাষ্ট্রের সকল নাগরিকেরই নৈতিক দায়িত্ব রয়েছে। রাজনীতিবিদরা যদি সচেতন থাকেন, রাজনীতিবিদদেরকে যদি পক্ষ বিপক্ষ, এবং এই যে আমাদের দেশের যে রাজনীতি আমরা যেটা লক্ষ্য করছি যে নির্বাচন আসলে একটি দল নির্বাচন থেকে সরে যাচ্ছে, নির্বাচন করছেন না। কেন করছেন না? নির্বাচন নিয়ে নানান কথা তুলে ধরছেন। যারা প্রহসনের রূপ দিচ্ছে, যারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে, তারাও তো একটা রাজনৈতিক দলের সদস্য। তারা রাষ্ট্রের কি দায়িত্ব পালন করছেন, এই বিষয়গুলি নিয়ে যদি বিশদ আলোচনা করা হয় তাইলে আপনার জবাবটা আমি স্পষ্ট দিতে পারবো। কিন্তু আমি শুধু এইটুকু বলি, নাগরিক হিসাবে প্রত্যেকেরই রাষ্ট্রের প্রতি দরদ এবং দরদি হইতে হবে। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে, সেই ধারা থেকে যে শুরু করি, তাইলে এদেশে আপনাকে বুঝতে হবে যে রাজনীতিতে যেমন গুণে ধরা, ঠিক রন্দে রন্দে এরকম গুণে ধরা কিছু ব্যক্তি আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে দাঁড়িয়েছে। আমি সফলতা বলবো না, আমি দক্ষতা বলবো না, আমি বলবো বাস্তবতা। বাস্তবতাটা হলো এই সরকার প্রধান সর্বপ্রথম মাথা নাড়া দিয়ে চাড়া দিয়ে সকলকেই কিন্তু এই দুর্নীতি বলেন, লুটেরা বলেন, এই প্রহসনের কথা বলেন, তিনি কিন্তু সরাসরি তুলে ধরছেন, পার্লামেন্টে বলছেন, জনসম্মুখে বলছেন, এবং সেই সুযোগ করে দিচ্ছেন। আমাদের সাংবাদিকরাও সচেতন হয়েছেন অনেক বেশি। আমি মনে করি যে এখন আমাদের বাস্তবতা স্পর্শে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় না যে আপনি যে কথাটি বললেন, প্রশাসনের এই যে কথাগুলো আমাদের বারের সেক্রেটারি সাহেব বললেন, আপা বললেন, এই আমাদের খুরশিদ আলম খান, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, উনি বললেন, লিটন ভাই বললেন, ইশতিয়াক ভাই তো বরাবর বলতেই আছেন বছরের পর বছর। কিন্তু এই কথাগুলো আমরা যে বলছি, এরকম শুধু বললে হবে না, এইটার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওই কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের যারা এই নৈতিক দায়িত্ববান, বিশেষ করে রাষ্ট্রীয় দায়িত্ব শুধুমাত্র নয়, নৈতিকভাবে যারা দায়িত্ববান, সর্বক্ষেত্রে সঠিক জায়গায় ভূমিকা রাখতে হবে। আমরা সেই জায়গা থেকে কিন্তু সবাই সরে দাঁড়াই। আমরা কিন্তু সরকারকেও সহযোগিতা করি না, এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন কার্যকর সংস্থাগুলো কিন্তু সঠিকভাবে কাজ করছে না, বা কাজ করলেও যেটা এই আমরা আশা করি এবং মনে করি কিন্তু প্রকাশ করি না, এবং সবার মনে মনে আছেন। যে কোনো কাজ করতে হলে, যেমন একজন দর্শক আপনাকে বললেন, সামান্য এমপি ভুক্তি নিয়েও
বছরের পর বছর চলে যায়। এটা কিন্তু এখানে না, গতকালকে পার্লামেন্টেও তুলে ধরা হয়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি বিষয় নিয়ে এখন কিন্তু সরাসরি আলোচনা হচ্ছে। এই ব্যাংকের মালিক একজনরা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হয়ে যাচ্ছে, কীভাবে হয়ে যাচ্ছে, এই নৈতিকতা, এই বিষয়গুলোকে নিয়ে যদি বিশদভাবে আলোচনার শেষে আমরা বাস্তবমুখী পদক্ষেপ নেই, তাহলে রাষ্ট্র সোজা হয়ে দাঁড়াতে পারবে, আমি বিশ্বাস করি। তবে আজকের এই আলোচনায় আমি মনে করি যে যথেষ্ট সহায়ক শক্তি হিসাবে রাষ্ট্রের পক্ষে কাজ করছে। জি, ধন্যবাদ আপনাকে। যারা ইশতাক রেজা আদালত থেকে দেশটাকে নিষেধাজ্ঞা থাকার পরেও অভিযুক্তরা মানে অভিযুক্ত আমলারা দেশ ছেড়ে পালিয়ে যায় কিভাবে, কেন তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়? মানে আমরা দেখছি তার নামে অভিযোগ হচ্ছে, তাকে মানে সে পালিয়ে যাওয়ার পর আমরা দেখছি, এবং অনেকগুলো ক্ষেত্রে সেটা দেখছি যে না, তাকে দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে আবার যে সে আসলে দেশে নেই। না, আমলা না তো, শুধু পিকে হালদার পালিয়ে গেছে না, তারপরে তার নামে রেড অ্যালার্ট জারি হয়েছে। এরকম আপনি অসংখ্য দেখেন। আমরা যেহেতু মানে এই ব্যানার্জি সাহেবেরটাও তাই হয়েছে। আসলে এখানে একটা যোগসাজশ তৈরি হয়, যারা আসলে তাকে দুর্নীতি তো একা একা করা যায় না, টিম লাগে। তো দুর্নীতির একটা সহায়ক শক্তি আছে, তারাই তাকে সহায়তা করে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে। দুদক মতিউর রহমানের ব্যাপারে দিয়েছে, পালাতে পারবে না, কিন্তু দেখেন দুদকের এই নির্দেশনার পরে তার স্ত্রী লাইলা কানিজের বক্তব্য চিন্তা করেন। সে বলছে বড় বড় সাংবাদিকদেরকে আমি কিনে ফেলেছি। তার অর্থ হলো সব জায়গায় দুর্নীতিবাজ আছে, গণমাধ্যমেও আছে, সংবাদপত্রের ভিতরেও আছে। কিন্তু তিনি যে কথাটা বললেন, একটা জনপ্রতিনিধি হিসেবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি কাউকে টাকা দেন, এটার জন্যই তো তার গ্রেফতার হওয়া উচিত এবং তার পজিশন থেকে সাথে সাথেই প্রত্যাহার করা উচিত। এবং স্থানীয় সরকার এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে উনি এই কথাটা বললেন কিভাবে, যে উনি কিনে ফেলেছেন। তারপরে দ্বিতীয় কথা হলো আশিক ভাই, সাংবাদিক কিনে ফেললে তো বিচারিক প্রক্রিয়া বন্ধ হতে পারে না। সাংবাদিক তো তার ক্ষমতা নয় বিচারিক প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার, হয়তো সে লিখবে না, হয়তো সে বলবে না, কিন্তু ইনি কথাটা বলছেন, মানে অধ্যত্বটা আপনি চিন্তা করেন, মানে অধ্যত্ব না, কথাটা শুধু বলছেন না, আমি পার্লামেন্টে শুনেছি যে একজন পার্লামেন্ট মেম্বারই বলেছেন যে আজকে সে যে সেখানে বক্তৃতায় বলছেন যে এই সাংবাদিকদেরকে সব কিনেই এসেছি মিটিং করতে, ম্যানেজ করে এসেছি, এবং ছবিও সে শব্দটা উচ্চারণ করছে কিনে, কেনা হয়ে গেছে, কেন হয়ে গেছে। এই বিষয়টা হলো যে সর্বব্যাপী একটা দুর্নীতি ব্যবস্থা গড়ে উঠেছে, এইটা হলো সবচেয়ে সমস্যার জায়গা। এবং সৎ মানুষ অসহনীয়, অসৎ মানুষ বরণীয়, এই যে একটা কালচার তৈরি হয়েছে, এইটা থেকে বের করে যে নজরুল ইসলাম বাবু মাননীয় সংসদ সদস্য বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। আমি মনে করি এটা খুবই জরুরি যে রাষ্ট্রকে একটা ব্যবস্থা নিতে হবে। আপনাদেরকে বলি, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি যখন ক্ষমতা নিলেন, তখন উনি দেখলেন 92% তার সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতিগ্রস্ত। আজকে সিঙ্গাপুরে কোনো দুর্নীতি নেই। কিভাবে সম্ভব হয়েছে? দুটো কাজ করেছেন। একটা হলো তিনি ডিসক্রিশনারি পাওয়ার অফ দি গভর্নমেন্ট অফিসিয়ালস এটা কমিয়ে ফেলেছেন। সরকারি কর্মকর্তাদের হাতে অতি ক্ষমতা। ওই যে একজন বের হয়েছে 152 কোটি টাকা ক্ষমা করে দিয়েছেন মোবাইল কোম্পানির, এটা কিন্তু ক্ষমতার মধ্য থেকে করেছেন, তার ক্ষমতা আছে, সে ক্ষমতা নিচ্ছে, কিন্তু সে বেনিফিশিয়ারি, কিন্তু তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি যখনই থেকে অতিরিক্ত ক্ষমতা দিবেন, তখনই কিন্তু তার একটা দুর্নীতির রাস্তাটা তৈরি হয়েছে, যেটা মঞ্জু ভাই বলছিলেন যে তার একটা সুযোগ তৈরি হয়। দ্বিতীয় হলো যে আপনি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যে দুর্নীতি করছে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু 3 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনি দুর্নীতির সাথে ফিজিক্যাল কানেক্টিভিটিটা কিভাবে দূর করতে পারেন। আমি সব কিছু করছি, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, কিন্তু ফাইনালি কিন্তু একজন আয়কর কর্মকর্তার সহযোগিতা ছাড়া আপনি আয়কর সেটেল করতে পারছেন না। একজন কাস্টমস কর্মকর্তার সহযোগিতা ছাড়া আপনি কাস্টমসের ভ্যাট এবং কাস্টমস ইস্যু সেটেল করতে পারছেন না। ওইটাই হলো মূল কারণটা। জাপানে আপনারা খোঁজ নিয়ে দেখেন, ওনারা তো এমপি আছেন, যানও বিদেশে, জাপানে কোনো সরকারি কর্মকর্তার সাথে মানুষের দেখা হয় না, কারণ তার সব কিছু হলো অনলাইন। আমাকে সেই জায়গায় যেতে হবে, ওর সাথে আমার মুখোমুখি হওয়ার সুযোগটা কমায় ফেলতে হবে, তাহলেই দেখবেন জমির ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে বাংলাদেশে। এটাকে আরও বিস্তৃত করতে হবে। চিটাগং কাস্টমস সবচেয়ে বড় দুর্নীতির জায়গা, আজ পর্যন্ত এখানে হাত দিয়েছেন আপনি? কোনো একটা এই মতিউর রহমান চিটাগং কাস্টমস থেকেই 100 কোটি টাকার মালিক হয়েছে বলে বলা হয়, তাহলে সেখানে এটাকে মানে করতে বলেন। আমি আপনাকে একটা সাপোর্ট দিয়ে একটা কথা বলছি যে
কাস্টমসের একটা কথা আমি বলতে চাই, যেহেতু এখানে বিজ্ঞজনরা আছেন, এই সমাজ নিয়ে কাজ করেন, মানুষ নিয়ে কাজ করেন, এরকম মানুষ এখানে আজকে আলোচনায়, সেই জন্য আমি কথাটা বলছি। নতুন একজন উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, শেষ করেছেন, সে কিছু এই চশমার ফ্রেম এনেছেন, খুবই সাধারণ জিনিস, খুবই সাধারণ, কিন্তু সে নতুন উদ্যোক্তা, মাত্র 6.5 লক্ষ টাকার। এটার মধ্যে লেখা ছিল বিভিন্ন ব্র্যান্ডের নাম, আসলে তো বোকাস, এগুলো চাইনিজ 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 চায়না থেকে এসছে, সেইটা সে আটকায় দিছে চিটং কাস্টমস। অনেক কিছুর পর, যেহেতু ইউনিভার্সিটিতে আমার জুনিয়র ছিল, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, সে এসে বললো যে বাবু ভাই, এখন তো আমাকে যে পরিমাণ সারচার্জ দিতে হবে, দিলে আমার পুরো পুঁজি শেষ হয়ে যাবে। এরপরে যেটা করতে চাচ্ছে যে আপনি যদি একটু বলে দেন আমি কি রিকোয়েস্ট করবো, আমাকে তো সে মূল্যায়ন করবে না, করে না। আমি তাকে বললাম যে একটা ডিউ লেটার দিই আমি আপনার পক্ষে, যে স্বচ্ছতার সহিত দেখার জন্য দিয়েছি। তারপর আমি ওনাকে ফোন করলাম, তো উনি বললো যে ঠিক আছে, ওনাকে একটু পাঠাই দিয়েন সরাসরি আমার সাথে কথা বলতে। তো যাওয়ার পরে ওনাকে বললেন যে এটাকে আমি যে পরিমাণ করব, জরিমানা করব, সেটা হলো 200%, মানে যেই দামে কিনে আনছে ওইটার আবার দ্বিগুণ জরিমানা সে করবে, করে ছাড় দিতে পারবে, তাইলে তার দ্বিগুণ লস হবে আর কি। এখন নাটা তার ভালো, আমার কাছে আইসা বলার পরে আমি বললাম ভাই তোমার জন্য তো আমি কি বলেছি দেখছো, তারপরেও যদি সে না করে, অথচ দেখেন 1000 কোটি টাকার সম্পদ অন্যরা কিন্তু ঠিকই নিয়ে আসছে। আসলে এগুলো ছোট বড় বলে কিছু নেই, এইটার জন্য তো রাজনীতিবিদরা কিছু করতে। দেখেন মতিউর একটা ইন্টারভিউ দিয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, এই তার নামে যখন প্রথম অভিযোগ উঠল, তিনি কি বলেছেন যে আমি বিভিন্ন কাস্টমস কর্মকর্তা হিসেবে বিভিন্ন কোম্পানির দুর্বলতা বুঝতে পেরে সেখানে শেয়ার নিতাম। প্রকাশ্যে বলছে একটা মানুষ, চিন্তা করতে পারেন, হ্যাঁ ফেসবুকে দিয়ে প্রকাশ্যে বলছে একটা মানুষ। তাহলে এইগুলো তো একা করছে না, আরো অনেক এটার সাথে একটা মতিউর না, আপনি মতিউরের ক্যারেক্টারটাই আপনি দেখেন, বিয়ে একাধিক করতে পারে, কিন্তু তার সন্তান শিক্ষিত, জ্ঞানী এবং গভর্নমেন্টের একটা ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি কিভাবে জেলায় জেলায় বিয়ে শাদী করেন এবং এত সম্পদ। আমি এমপি মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি দেখলেন যে আপনার রিকোয়েস্টটা খুব অনেস্ট রিকোয়েস্ট, কাস্টমসের কাছে সে রিফিউজ করলো। আপনি বিং এ মেম্বার অফ পার্লামেন্ট, আপনি একজন হুইপ, একজন পদস্থ সাংসদের কর্মকর্তা, আপনার কি কোনো অ্যাকশন নেওয়ার সুযোগ ছিল না? আমি অর্থমন্ত্রীকে জানিয়েছি সাথে সাথেই। না, আপনি তো একটা কমপ্লেইন লজ করতে পারতেন। অ্যাকশনটা আমি আপনাকে বলি না না বাবু ভাই, আমি এটা খুব একেবারে সাধারণ জিজ্ঞেস করতেছি, কারণ আপনি যদি যেখানে ফেল করবেন, আপনি একজন হুইপ জাতীয় সংসদের, তাহলে একজন সাধারণ মানুষ, যে সাধারণ আমি ফেল করি না, তার অবস্থা কি হবে? শুধু আমি ফেল করি না, আমি আপনাকে বলছি যে সুতরাং একজন পার্লামেন্ট মেম্বারসের এই কি পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ারটা কি, এটা আমি বোঝানোর জন্য বলছি। নাথিং হ্যাভ, কিছুই নাই। আপনারা আমরা যেভাবে মনে করি যে রাজনীতিবিদরা এই বললেই হয়ে যায় না, আপনি যখন তাকে আবার পাঠালেন, সে 200 গুণ এটা করলো। এখন না, এটা আইনে তো আছে, হ্যাঁ আইনে আছে, উনি দেখাই দিয়েছে, উনি তো দেখাই দিয়েছে যে আইনে আছে। কিন্তু আপনি একটা কথা তাকে বলছেন, আমি যদি ভুল বুঝে না থাকি, স্বচ্ছতার সহিত একটু দেখেন, এখানে তার উচিত ছিল। এখানে আমার একটা প্রশ্ন আছে বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই, জনগণের পক্ষে প্রশাসনকে জবাবদিহি করা দায়িত্ব হলো রাজনীতিবিদ। আমি সেটাই বলছি, আমি বলছি অলরেডি এটা কালচারে পরিণত হয়ে গিয়েছে। ট্র্যাডিশনালি দেশটা এইভাবে চলছে, সেই জায়গা থেকে আমাদের মুক্ত করার সংগ্রাম আমি যেটা বুঝছি, যেটার মধ্যে আপনি অংশগ্রহণ করেছেন। বাবু ভাই, আপনার কথা থেকে আমি যেটা বুঝলাম যে আপনি চেষ্টা করেছেন, কিন্তু আইনের মারপেচ এরকম যে এমপিরাও পারে না। না, কেউ পারবে না, মানে ওরা কি বলে জানেন, লেট মি ফিনিশ হোয়াট আই সে, জাস্ট 1 মিনিট। বলে কি স্যার আপনারা তো আইন করেছেন, আমাদের বেলা আইনটা সে স্মরণ করায় দেয়, কিন্তু আপনাদের এখন দায়িত্ব হয়ে যায়। আমি যেটা বলছিলাম, এখন আপনাদের দায়িত্ব হলো পার্লামেন্টে আওয়াজ তোলা, সরকারি কর্মকর্তাদের ডিসকাশন কমানো, ডিসকাশনারি অথরিটি কমিয়ে না আনলে এটা আপনি ভেরি গুড। না না, আরেকটা আমি উদাহরণ দিই, এটা আমি বলার সাথে সাথেই এই প্রতিক্রিয়া আসবে, তারপর আমি বলছি যে এখন দেখেন কত এমপি
কত নামি দামি মানুষ, কত রাজনীতিবিদ কিন্তু কির হয়ে গেছে। আমরা চাই না, এটা কেউ চাই না। কিন্তু দেখেন কোন এক ইউএনওর উপরে হামলা হয়েছে, সেই জন্য 4 জন আনসার তার সাথে গান নিয়ে ঘুরতেছে। আমরা যখন গিয়ে নামি তখন কিন্তু অনেকটা আমাদের কাছে লজ্জাই লাগে। জি ধন্যবাদ। এগুলি কিন্তু আমি শেষ করি একটা কথায়, রিয়েলিটি। আপনি বাবু ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। ওইটা আপনি বলেন, আপনার প্রশ্ন করলেন না। আমি যে প্রশ্ন না, আপনি বলেছেন যে রাজনীতিবিদরা যদি ক্ষমতাহীন হয়ে যায় তাহলে প্রশাসন তো লাগামহীন হয়ে যাবে। আমি সেটা আনসার দিয়েছি যে জনগণের পক্ষেই তো আপনারা তাদেরকে ধরবেন। মানে ট্র্যাডিশনালটাকে এখন ব্রেক করে বাস্তবতা আসতে হবে। এটা কিন্তু আমার প্রথম আমি সেই বক্তব্যটাই কিন্তু আশা করি যে আমরা বাস্তবতায় ফিরে যেতে হবে। হোয়াট ইজ দ্য পজিশন অফ পার্লামেন্ট মেম্বার্স, হোয়াট ইজ দ্য গভর্নমেন্ট ওয়ার্কার্স, এটাকে ঠিক করবে। এটাকে ঠিক করার জন্য সময় চলে আসছে। গভর্নমেন্ট করবে, ধন্যবাদ। এটাকে ঠিক করার জন্য একটা স্বচ্ছ নির্বাচনটা খুব জরুরি। জি নির্বাচন দেশের স্বচ্ছই হচ্ছে। আমি যেটা বলতেছি, যারা বাধা দিচ্ছে, যারা আসছে না, তারা অপরাধী। আমি বলছি যে আমাদের একটা আইন আছে, সেটা হলো তথ্য অধিকার আইন। জনগণ কিন্তু চাইলে এটা ব্যবহার করে এটা জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। এবং আমরা অনেক জায়গায় কাজ করছি যেখানে একেবারে আমরা কাজ করছি ক্ষেত মজুর, ভূমিহীন, দরিদ্র নারী ও পুরুষদের সাথে। তারা কিন্তু এই জবাবদিহিতা করার ফলে কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, কেস, সরকারি কর্মকর্তা হোক, রাজনৈতিক ব্যক্তি হোক, তারা এটা পছন্দ করছে না। সাংবাদিকদের শাস্তি দিয়ে দিল। হ্যাঁ, পছন্দ করছে না, কিন্তু তারপরেও সংগঠিত হচ্ছে দেখে, তারা স্পষ্ট দেখে, আইন তাদের পক্ষে আছে দেখে তারা কিন্তু পিছপা হচ্ছে না, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমার কথা হলো, জনগণ যখন সচেতন হবে, আইনগুলো যদি ঠিক থাকে, আমি 100% একমত যে সরকারের কর্মকর্তাদের এটাকে কমাতে হবে, তাদের যে ডিসক্রিশনারি পাওয়ার সেটা কমাতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জনগণের কাছে যতটুকু সম্ভব সব তথ্য দিতে হবে, তারা যেন জবাবদিহিতা চাইতে পারে। আর রাজনীতিবিদ জনগণের কাছে আসতে হবে। এখন রাজনীতিবিদ আর জনগণের মধ্যে একটা বিরাট ফাঁক আছে। জনগণের প্রয়োজন নাই রাজনীতিবিদদের। এই জায়গাটা পরিবর্তন করতে হবে, এই কালচারটা পরিবর্তন করতে হবে। জি জি, এই জনগণের প্রয়োজন আছে কি না আছে রাজনীতিবিদদের, সেটা নিয়ে আমি বাবুর কাছে আবার আসবো। কথা বলতে আমি একটু বলি, তথ্য অধিকার আইন এটার প্রথম যে রায়, সেই সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানাতে চাই। আমি তখনকার চেয়ারম্যান যে কমিশনের যিনি ছিলেন, তার নামটা আমি আমি বলতে চাচ্ছি না, বলবো না, জেনে নেবেন। প্রথম সেই রায়টা কি জানেন? সেই রায়টা হলো একটা MBBS ডাক্তার, যিনি THO ছিলেন সেই সময়ে আমার উপজেলায়, ডাক্তার গোলাম মোস্তফা, একজন ভালো মানুষ, সৎ মানুষ, নির্ভীক মানুষ। এখনও যদি দেখেন, উনি রিটায়ারমেন্ট, ওনার ছেলে ডাক্তার, ওনার ছেলের বউ ডাক্তার, ওনার ছোট আরেক ছেলে অলরেডি ডাক্তার হয়ে আসছে। এরকম একটা পরিবারের একদম স্বচ্ছ মানুষ, তার জীবনের চাকরিটা ছাড়া আর কিছুই নেই, সে কখনো প্র্যাকটিসও যায় নাই, গভর্নমেন্ট জব করছে, সিভিল সার্জনে বিদায় নিয়েছে। তাকে সাজা দিয়ে দেওয়া হয়েছে 1 বছরের। কেন? ওনার কাছে উনি এই কমিশন তথ্য চেয়েছেন যে অমুক 4 বছর 5 বছর আগের যে একটা রুগী ওখানে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে সে ওখান থেকে চলে আসছে, আইসা DMC-তে ভর্তি হয়েছে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ওই সরে যে ভর্তি হইল সেইটার তথ্য সে চাইছে। সেই সময় কিন্তু উনি এই জবে ছিলেন না, ওখানে ছিলেন না। এইটা সময় মতো দিতে পারে নাই বলে তাকে ডেকে এনে প্রথম রায় তার বিরুদ্ধে 1 বছরের সাজা, যার কারণে সে গভর্নমেন্ট জব থেকে তাকে কিন্তু অব্যাহতি নিতে হয়েছে। হাইকোর্টে সে আবার মামলা করে সেটা টিকায় দেখা, এখনও তার কিন্তু বেনিফিটের টাকা সে নিতে পারে নাই, কারণ সে ওইটার ফিনিশিং না হওয়া পর্যন্ত নিতে পারে। আসলে তাইলে মানে কি, তাহলে তথ্য কমিশনের যিনি বসছিলেন তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি বলতে চাই বাস্তবতাটা ওই জায়গায়, আমাদের সকলের চরিত্র এখন খুঁজে, মানে কাকে ছেড়ে কাকে আপনি কার উপরে ডিপেন্ড করবেন?
জি জি আপাতত তথ্য কমিশন জনাব ইশতিয়াক কাজী, আপনি আসলে আপনার কাছ থেকে আমি মানে সবগুলো প্রশ্ন করতেই পারিনি। দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি কঠোর অভিযান শুরুর কথা বলেছেন। এই ধরনের এক্ষেত্রে মানে নজরুল ভাইয়ের কাছ থেকে যে কথাগুলো আমরা শুনছি যে উনারই বা কত মানে এটা কতটুকু, তারপরে সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আপনি কি দেখছেন? না, দুর্নীতির বিরুদ্ধে কোনো অভিযান আমি দেখতে পাচ্ছি না, কোনো দৃশ্যমান কোনো অভিযান নেই। কিছু কথাবার্তা হচ্ছে, কিছু প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রী তো আজকে প্রধানমন্ত্রী বলেছেন ঠিকই, কিন্তু কোনো অভিযান তো নাই আসলে। যেটা হলো পত্রপত্রিকা এসছে, সোশ্যাল মিডিয়াতে এসছে, দুদক কিছু ব্যবস্থা নিচ্ছে, এইটুকু। কোনো অভিযান কিন্তু ওইভাবে নেই। অভিযান আপনি একবার করেছিলেন ওই যে ক্যাসিনো টেসিনো ইত্যাদির বিরুদ্ধে, সেটাও কিন্তু থেমে গেছে। থেমে যাওয়ার কারণ হলো, প্রথম চ্যালেঞ্জটা হলো আমার এখানে কন্টিনিউটি, অর্থাৎ আপনার কিন্তু লেজিটিমেসি জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন এটা করতে যাবেন তখন এই যে সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় আপনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেন, তাদেরকে নানা কাজে লাগান, ওই চ্যালেঞ্জটা সবার সামনে চলে আসে। দ্বিতীয় হলো যে এটা অঙ্গীকার লাগে, কমিটমেন্ট লাগে, এটা করতে হবে, ভেতরে একটা জেদ লাগবে। এই জেদটা যদি কাজ করে তাহলে আপনি কিন্তু দুদককে ক্ষমতায়িত করবেন, তাকে আরও বেশি করে স্বাধীনতা দেবেন, তার যদি ম্যান পাওয়ারের শর্টেজ থাকে সেটা দূর করার চেষ্টা করবেন, এবং সরকারি দলের ভিতরে সবার আগে এই বিষয়টা আলোচনা করতে হবে। দেখেন, বেনজিরের ইস্যুতেই পরস্পর বিরোধী বক্তব্য আমরা পেয়েছি। ওবায়দুল কাদের সাহেব বললেন যে সরকার সক্রিয় হয়েছে, কাউকে ছাড়া হবে না। হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী এমন এক বক্তব্য দিলেন যেন মনে হচ্ছে বেনজির কোনো দুর্নীতিই করে নেই, যে একটা বেশি হয়ে যাচ্ছে, অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের বক্তব্য তো আবার বলেন আজিজ বেনজিরের দায় দল নেবে না, তারা আওয়ামী লীগের কেউ না। আচ্ছা, একটা সরকারি কর্মকর্তা কেন দল করবেন, এটা প্রশ্ন আসবে কেন? এই ধরনের বক্তব্য যখন মন্ত্রীরা বলে তখন কিন্তু এক ধরনের ইয়ে হয়ে যায়। আপনি যদি প্রথম দিককার বক্তব্য দেখেন তাহলে দেখবেন যে এইটা একটু পাশ কাটানোর চেষ্টা করছে। লিটন ভাই বলছেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যেই বক্তব্য দিল সংবাদপত্রের বিরুদ্ধে, গণমাধ্যমের বিরুদ্ধে, এটা দিতে পারে সরকার তাদেরকে কোনো ব্যবস্থা নিয়েছে যে তোমরা কোথা থেকে সরকারি কর্মকর্তা হয়ে পত্রিকাকে চিঠি দাও যে তাদেরকে সোর্স বলতে হবে, তাদেরকে সতর্ক হতে হবে? এত বড় অধ্যত্ত কোথায় পায়? প্রশ্রয়টা বন্ধ করতে হবে, প্রশ্রয়টাই বড় চ্যালেঞ্জ। জি ধন্যবাদ জনাব খুরশিদ আলম খান। জি, জনপ্রশাসনের একজন সচিব এক অনুষ্ঠানে বলার চেষ্টা করেছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা অনেক বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। কেন মাঠ পর্যায়ের দুর্নীতি এত মহামারী, এমন মহামারী? আপনার বিশ্লেষণ? মাঠ পর্যায়ে দুর্নীতি তো আসলে অনেক বেশি, অনেক বেশি মাঠ পর্যায়ে দুর্নীতি, এবং এটা দেখভাল করার একটা সুপারভাইজারি অথরিটির অভাব আছে আমি যেটা মনে করি। হ্যাঁ, যেমন মনে করেন ইউএনও লেভেলে, এডিসি লেভেলে, ডিসি লেভেলে, বা একেবারে ম্যাজিস্ট্রেসি লেভেলে, যেমন অ্যাসিল্যান্ড সাব রেজিস্ট্রার অফিস, এখানে তো মানে একেবারে চেইন অফ কমান্ড তো দূরের কথা, মানে বসকে সুপারসিড করে, বসের কথাই শোনে না, যিনি সৎলোক ও খুব অসহায়। এই মানে এমন একটা অবস্থার মধ্যে আমরা আসলে যাচ্ছি। আমাদের মনে হয় একটা সময় আসছে সোশ্যাল কমিটমেন্ট করার, যে আমরা সবাই একটা ইস্যুতে সবাই এক, কেউ যদি কারাপশন করে তাকে আইনের আওতায় আনবো, এবং আমাদের আইনটা এত জটিল এবং তার বিচারিক প্রক্রিয়াটা এত জটিল, এটা টেক্স টাইম। এটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে দৃশ্যমানভাবে একটা সাজা হবে তাহলে জনগণের আস্থা বাড়বে। আমার মনে হয় আমাদের কমিটমেন্ট এর অভাব আছে, এই অভাবটা করা যাবে, ওভারকাম করা যাবে যদি আমাদের কমিটমেন্ট সবারই থাকে, এবং একটা সোশ্যাল ব্যালেন্স থাকতে হবে, এবং সবাইকে একটা আনএনিমাস ভিউ থাকতে হবে। যে আমি ওই যেটা ম্যাডাম মনে হয় বললেন যে আমরা যারা দুর্নীতি করতো তাদের সঙ্গে মিশতাম না, এই ধরনের একটা অবস্থা তৈরি করতে হবে, তাইলে হয়তো বা আমাদের সম্ভব। কিন্তু ইশতিয়াক তো ওনার কথাই বলেছেন, যারা এখন দুর্নীতিবাজ কিংবা যারা মানে যাদেরকে মানে বলা হয় হলো স্মার্ট আসে, এখন তাদেরকে স্মার্ট বলা হচ্ছে, তো তারাই তো আপনার বড় বড় আসনে তাদেরকে আমরা আসলে তো আমরা তো তাই, যারা মানি লন্ডারিং করে, টাকা পাচার করে, আমরা তাদেরকে বলি আসলে হোয়াইট কলার ক্রাইম। এটা হোয়াইট কলার ক্রাইমটা কিন্তু সবাই করতে পারে না। মানি লন্ডারিং অফিসটা খুবই সফিস্টিকেটেড ক্রাইম, এটা অর্ডিনারি পাবলিক সার্ভেন্টের পক্ষে সম্ভব না, অর্ডিনারি সাধারণ লেখাপড়া লোকের পক্ষে সম্ভব না। এটা উচ্চশিক্ষিত খুব মানে আলট্রা মডার্ন যারা লোকজন তারাই কিন্তু এগুলি করে।
যেমন ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, যেমন হুন্ডি সাধারণ মানুষের করছে। হুন্ডি এখান থেকে আপনি ভারতে গেলেন চিকিৎসার জন্য, একটা কাগজে লিখে নিয়ে গেলেন, ওখানে মারোয়ারি আপনাকে টাকা দিয়ে গেল, এটি কিন্তু সাধারণ হুন্ডি ট্রানজ্যাকশনস। কিন্তু যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, আপনি টাকা নিয়ে যাচ্ছেন $12,000 আপনি পাসপোর্টে বৈধভাবে এন্ডোর্স করে নিতে পারবেন বিদেশে, কিন্তু ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট কোথাও কি প্রভিশন আছে আপনাকে চেক করার $12,000 বাইরে আপনার আছে কি না? দেখা যাচ্ছে আপনার পকেট চেক করলে আরও $10,000 পাওয়া যাবে। তো এই $10,000 তো কালো টাকা হয়ে গেল, মানি লন্ডারিং হয়ে গেল, ওখানে তো আপনি চেক দিতে পারছেন না। তো আমাদের আসলে মানে অনেক বেশি লোকবল দরকার, অনেক বেশি লজিস্টিক সাপোর্ট দরকার, এবং অনেক বেশি সচেতন হওয়া দরকার, নাহলে এগুলি সম্ভব না। দেখুন ভারতবর্ষে কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি দুর্নীতি হয়, অনেক বেশি মানি লন্ডারিং হয়। পাকিস্তান তো দুর্নীতিকে পুরো ছাড়াই গেছে। তো সেই হিসেবে আমরা এখনও রাষ্ট্র টেনে আনার সময় আছে। যদি আমরা সময়টাকে যদি ব্যবহার না করি, অদূর ভবিষ্যতে আমাদের লাগাম ছাড়া হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট সামঞ্জুর হক, হাজার হাজার কোটি টাকা তো একদিনে বানাচ্ছে না, কিংবা একদিনে করছে না, কিংবা আপনার ওই 100 একর জমি তো একদিনে কেনা হচ্ছে না, কিংবা বিভিন্ন আপনার যে রিসোর্ট সেগুলো তো একদিনে কেনা হচ্ছে না। এগুলো মানে আপনার ওভার দ্য ইয়ার্স কিংবা বিভিন্ন সময় ধরে করা হচ্ছে। তাহলে মানে দিনের পর দিন একজন কর্মকর্তা এভাবে দুর্নীতি করছে, কিন্তু তাকে কেউ বাধা দিচ্ছে না, কিংবা এই ব্যাপারে কারো মনে কোনো প্রশ্ন উঠছে না, কেউ কিছু বলছে না, এটা কীভাবে সম্ভব? আগে যেটা বললাম যে এই আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমি বলবো, অথবা খাত থেকে দুর্নীতি, প্রতিটা সেক্টরকে চিহ্নিত করা উচিত। পুলিশ ডিপার্টমেন্ট বলেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলেন, কাস্টমস ডিপার্টমেন্ট বলেন, ইভেন অ্যান্টি কারাপশন কমিশন, সেখানেও কিন্তু কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির সেই বলছি আমি, যে যেখান থেকে দুর্নীতি নির্মূল হবে সেখানেও দেখা যাচ্ছে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী আছে। এটাকে করে সুপারভিশনটাকে অবশ্যই জোরদার করতে হবে, এবং বিশেষ করে ইশতিয়াক রেজা ভাই যেটা বললেন যে ডিজিটালাইজেশনটা আমাদের খুব দরকার। যে এই যেটা বললাম যে চাণক্যর থেকে, এটাই আমাকে আবার বলতে হয় যে আপনি যদি টাকাটা সামনে না যায় বা ফেস টু ফেস না হতে হয়, ডিজিটালাইজেশন গভর্নমেন্ট কিন্তু এটা এখন বদ্ধপরিকর করবে। আমি মনে করি এটাই দ্রুত করা উচিত। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের সাথে সাথে ডিজিটালাইজেশনটা খুব দরকার। এটা যদি হয় তাহলে প্রান্তিক পর্যায়ে যারা দুর্নীতি যেটা বলা হলো যে ওখানে অনেক বেড়ে গেছে, এটা কিন্তু অনেক কমবে। এবং এটা সত্য, এই যে স্কুলের এমপিও পাওয়ার জন্য যে ভদ্রলোক ফোন করলেন, এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই মোটামুটি যেখানেই যাচ্ছে কিছু না কিছু তাকে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। এটা বড় স্কেলে আসছে, ওইগুলো হয়তো ছোটো স্কেল, ওটাকে তারা দুর্নীতি মনেও করে না, তারা এটা এখন অন্য নাম, স্পিডি মানি লাগবে। তো এইটা আমার মনে হয় যে আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন পার্লামেন্ট থেকে এটা শুরু হোক, শুরু হলে, এবং প্রতিটা ডিপার্টমেন্টের সুপারভিশন দরকার, সেক্টর ওয়াইজ সুপারভিশন দরকার। জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সারা দেশকে গ্রাস করে চলেছে দুর্নীতি সংস্কৃতি। এর থেকে বেরোতে হলে ব্যাপক ভিত্তিক সংস্কারের উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে জনগণের পক্ষে রাজনীতিবিদদেরকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। প্রশাসনের সীমাহীন ক্ষমতায় লাগাম টানতে হবে। প্রশাসনের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। শক্ত মনিটরিংয়ে নির্ভরযোগ্য ব্যবস্থা তৈরি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং অঙ্গীকার বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে সর্বব্যাপী অভিযান শুরু করতে হবে। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতেই হবে। দুর্নীতিবাজদের বয়কট করার সংস্কৃতি সমাজ থেকে হারিয়ে গেছে, এটা ফিরিয়ে আনতেই হবে। সমাজে মূল্যবোধ ও সুনীতি চর্চা উৎসাহিত করতে হবে। সরকারি সেবা গ্রহণ প্রক্রিয়া পুরোপুরি ডিজিটালাইজ করতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।